আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের উদ্ভাস উন্মেষ আয়োজিত ইংরেজি ডেমো ক্লাস। প্রথমত আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দেওয়ার মাঝে সায়েন্সের সাবজেক্টগুলোর পাশাপাশি ইংলিশ তোমার প্রিপারেশনকে সুষম করার জন্য আজকে আমাদের আয়োজন। সো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা শুরু করি। এরকম আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে নিই, এরকম আমাদের সিরিজ, টপিক বেস সিরিজ অনুযায়ী ক্লাস হবে। আই মিন অলমোস্ট 20 প্লাস 20 টার মতো ক্লাস হবে, মাস্টার ক্লাস হবে, টপিক বেসড। আর সবকিছু বেসিক নিয়ে আলোচনা হবে। তো টেনশন করার কিছু নাই। তোমাদের ইংরেজি প্রিপারেশনটাকে আরো বেশি গিয়ার আপ করার জন্য আমাদের আয়োজন। সো চলো শুরু করি আমরা। প্রথম যে লেকচার আজকে, এখানে আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব। এখানে সেন্টেন্স প্যাটার্ন। প্রথমত এইটা কেন আলোচনা করতেছি? আমরা তো ভার্সেস পেজ যে কোনো কিছু নিয়ে আলোচনা করতাম। এটা কেন আলোচনা করতেছি? অবশ্যই কোনো কারণ আছে। এই যে বেসিক গ্রামার যেটা, এখানে সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কেন? এই সেন্টেন্সের প্যাটার্নটা অনেক ইম্পোর্টেন্ট। আমি যদি কিছু কথা বলি ক্লাস শুরুর আগে, চলো। সেন্টেন্সের প্যাটার্ন জানাটা অনেক ইম্পোর্টেন্ট। কেন? আমি যদি সেন্টেন্সের কথা বলি, আচ্ছা অন্য কোনো কালার ইউজ করি আমি। সেন্টেন্সের প্যাটার্নের কথা যদি বলি, এই সেন্টেন্সের প্যাটার্ন তুমি যদি ভালো করে বুঝো তাহলে কি করা যাবে? এই সেন্টেন্সের প্যাটার্ন ভালো করে বুঝলে তোমার পার্টস অফ স্পিচ ডিটেকশন অনেক সহজ হবে। শর্ট করে লিখলাম পিওএস ডিটেকশন। বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে আন্ডারলাইন করে দেয় কোনো একটা শব্দ, অথবা ইন্ডিভিজুয়াল এক বলে দেয় এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এরকম বলে। সো এটা তুমি খুব স্মুথ এন্ড স্মার্টলি এন্ড কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে। সেকেন্ডলি, তোমার পার্টস অফ স্পিচ ডিটেকশনের সাথে সাথে তুমি যদি এই সেন্টেন্সের প্যাটার্ন ভালো করে বুঝো তাহলে কি হবে? তোমার একটু আপগ্রেডেড টপিক, সেটা হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ ডিটেকশন। এটা অনেকেরই সমস্যা হয়, এটা খুব ভালো করে করতে পারবা। ক্লজ ফ্রেজ ডিটেকশন, এটা ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সের কোনো একটা শব্দকে ঘিরে বা কোনো একটা ভার্বকে ঘিরে এই বাক্যটা প্যাসিভ হবে কি হবে না, আই মিন ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ তুমি সহজে করতে পারবা। এটা করা যায় কি যায় না কোনো একটা বাক্যকে। দেন আমি যদি বলি কোনটা বাক্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোনটা সিম্পল বা কোনটা কমপ্লেক্স বা কোনটা কম্পাউন্ড, এটা তুমি খুব স্মার্টলি ডিটেক্ট করতে পারবা। রেদার আর অনেক অনেক জায়গাতে তুমি হেল্প পাবা, স্পেশালি সেন্টেন্সের প্যাটার্ন গুলো ভালো করে বুঝলে। তো আমরা আউটপুট গুলো কি হবে সেটা একটু দেখে নিলাম, এটা পড়লে কি হবে। এবার চলো টপিকের মধ্যে চলে যাই। খুব ভালো করে দেখো, সেন্টেন্সের এখানে আমি দুইটা পার্ট আলোচনা করব। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। খুব ভালো করে তাকাও, এখানে একটা হচ্ছে সাবজেক্ট, হচ্ছে প্রেডিকেট। তো প্রেডিকেটকে আবার দুইটা পার্টে এখানে ভাগ করা আছে দেখো। একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এনিওয়ে, অনেকে হয়তো শুনেছো এক্সটেনশন একটা শব্দ আছে ইংরেজিতে, রাইট? হোয়াট ইজ এক্সটেনশন? দেখো, কোন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, আর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। এরপরে যে পার্টটুকু থাকবে সেটাকে আসলে বলা হয় এক্সটেনশন। শর্ট করে আমি লিখলাম এক্সটেনশন। আবার রিপিট করছি, সেন্টেন্সের কোন একটা যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, অবজেক্ট আছে বা কমপ্লিমেন্ট আছে, তারপরে যে পার্টটুকু সেটাকে বলা হয় এক্সটেনশন। আশা করি এটুকু ভালো করে বুঝছো। এখন এই প্রেডিকেট আবার দুইটা পার্টে দেখা দিচ্ছে এখানে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আজকে আমরা ডিটেইলস পড়বো যে হোয়াট ইজ অবজেক্ট বা হোয়াট ইজ কমপ্লিমেন্ট, কারণ অবজেক্ট কমপ্লিমেন্ট ভালো করে না বোঝার কারণে অনেক অনেক সমস্যা হয়। স্পেশালি মডিফায়ারে আমাদের প্রবলেম হয়। তারপর ভর্তি পরীক্ষায় কোনটা কোন ক্লজ, কোনটা কোন ফ্রেজ, এটাও ডিটেকশন করতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, চলো শুরু করি আমরা। প্রথমত সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে সাবজেক্টের চেঞ্জ যেটা হচ্ছে, সেন্টেন্সের সাবজেক্ট যেগুলো চেঞ্জ হচ্ছে, এটা টু ওয়ে অ্যাপ্রোচ করতেছি আমরা। কিভাবে? একটা হচ্ছে সাবজেক্ট গুলো চেঞ্জ হচ্ছে পার্সন অ্যান্ড নাম্বার, এই দুইটা কনটেক্সটে। পার্সন আমি খুব বেসিক থেকে আলোচনা করতেছি কিন্তু দেখো, তো পার্সন এন্ড নাম্বার এই কনটেক্সটে সাবজেক্ট গুলো চেঞ্জ হচ্ছে। তো পার্সন অনুযায়ী এখানে দেখো, এখানে দেওয়া আছে পার্সন, আর এখানে তো নাম্বার অনুযায়ী এগুলো দেওয়া আছে এই পাশে। পার্সন অনুযায়ী যদি বলি, এখানে দেখো ফার্স্ট পার্সন, এখানে সেকেন্ড পার্সন, এখানে থার্ড পার্সন, তিনটা পার্সনের কথা এখানে বলেছে। তো এগুলো সবাই আমরা জানি, নতুন কিছু না। সাবজেক্ট ফর্মে আই দিয়েছে, এখানে মি দিয়েছে অবজেক্ট ফর্মে। এটা প্লুরাল এবার দিয়েছে উই, এটা হচ্ছে আস, এগুলো সবাই জানি, নতুন কিছু না। পুরনো জিনিসপত্র সব, তুমি, আপনি, তোমাকে, আপনাকে, সবগুলো দেখে নিবা সবকিছু এখানে। শি, হিম, শি, হার, এই যে ইট, এটা সাবজেক্ট ফর্ম যেরকম, অবজেক্ট ফর্ম সেম, কোনো পার্থক্য নাই। এনি কাইন্ডস অফ নেম, নামের মধ্যে তো কোনো ঝামেলা নাই, সেমই হবে। সব সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে সবকিছু একই। তো এটা সবার ছোটবেলারই পড়া, নতুন কিছু নাই। তো যেহেতু কমপ্লিট অ্যান্ড কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য আমরা অ্যাপ্রোচ করতেছি, তাই এটা আর কি এখানে অ্যাড করে দাও। কারো একটু দেখার দরকার হলে এটা দেখে নিন। তারপরে চলো
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলা থেকে শুনি। এটাকে ঘিরে অনেক অনেক প্রশ্ন আসে, সেটা সমাচার ওভারঅল কি কি জিনিস আছে এন্ড কি কি ব্যতিক্রম গুলো আছে সেগুলো আমরা এখন দেখব। এনিওয়ে, তো দেখো এখানে কি বলছে, কোনো ব্যক্তির নাম, ব্যক্তির নামের কথা বলেছে এখানে, দেশের নাম, মুভির নাম, তারপর হচ্ছে উপন্যাসের নাম, গ্রহ উপগ্রহের নাম, সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, তবে এখানে কি বলছে আমার মনে রাখতে হবে যে নামের শেষে এস বা এর যদি যুক্ত হয়, তারপর তারা সিঙ্গুলার নাম্বার হইতে পারে। আচ্ছা, একটু এক্সাম্পলে চলেছে সরাসরি দেখো, অ্যারাবিয়ান নাইটস, এটা ইম্পর্টেন্ট, বইয়ের নাম, এরপরে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। আমি যদি বলি অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট নোবেল, ইজ হবে কিন্তু আর হবে না। তারপর লিভার ব্রাদার্স ইজ এ কোম্পানি, একটা কোম্পানির নাম লিভার ব্রাদার্স ইজ এ কোম্পানি। দেখো এখানে নাইটস এর পরে এস আছে, লিভার ব্রাদার্স এর পরে এখানে এস আছে, ইউনাইটেড স্টেটস আছে এখানে, হ্যাঁ, ইউনাইটেড আরব এমিরেটস আছে, প্লুরাল দেওয়া যাচ্ছে এখানে, তারপরে এগুলোর ভার্বটা সিঙ্গুলার হবে। গ্যালিভার ট্রাভেলস মুভির নাম, এটা টম এন্ড জেরি কার্টুন সিরিজের নাম, সব সিঙ্গুলার। তারপরে যে ভার্বটা হবে সব সিঙ্গুলার হবে। এগুলো জানি, নতুন কিছু না, পুরনো জিনিসপত্র। এর মধ্যে এটা একটু মনে রাখো, অ্যারাবিয়ান নাইটস ইজ এ নোভেল। আচ্ছা, লক্ষ্য করে দেখো পুরো নামগুলোতে এস বাই এস আছে, এন্ড থাকার পর তারপর এগুলো কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব টেক আপ করে। এই হচ্ছে পুরো কনটেক্সট। এখানে নতুন তেমন কিছু নয়, বুঝারও কিছু নাই, এগুলো সব জানো। ব্যতিক্রম গুলোতে আমরা আস্তে আস্তে খুব ডিপলি যাবো। দেখো কুইক বাইট, এইখানে কিছু ব্যাপার স্যাপার আছে। কুইক বাইট যেগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবা এগুলা কুইক বাইট গুলা। কেন আমি দেখাচ্ছি, দেখো কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল হলেও এগুলোর পরে কি হয়, সিঙ্গুলার ভার্ব আসে। যেমন দেখো ইথিক্স, নীতিশাস্ত্র যেটা আমরা বলি, একটা বিষয়ের নাম, ইথিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তারপর কি কি আছে এখানে, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। এটা যদি একটু ঝামেলা আছে, স্ট্যাটিস্টিক্স দুইটা হইতে পারে, এটা তোমার সিঙ্গুলারও হয়, এটা প্লুরাল হয়। তো প্রথমত এটা সিঙ্গুলার কখন হয়, যখন এটা বিষয় হবে। আমি যদি বলি পরিসংখ্যান আমার প্রিয় বিষয়, তাহলে স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এবার প্লুরাল কখন হবে স্ট্যাটিস্টিক্স, যদি এটা অর্থ তোমার তথ্য অথবা উপাত্ত হয়। একটা এক্সাম্পল বলি, যেমন স্ট্যাটিস্টিক্স শো দ্যাট 3 মিলিয়ন পিপল ওয়ার এফেক্টেড বাই করোনা ভাইরাস প্যান্ডেমিক, এরকম কিছু একটা। আবার বলি, ধরো স্ট্যাটিস্টিক্স লিখে দিই, STATISTIC, স্ট্যাটিস্টিক্স শো, কিন্তু শো দ্যাট about 3 মিলিয়ন, শর্ট করে লিখলাম 3 মিলিয়ন পিপল ওয়ার এফেক্টেড বাই করোনা ভাইরাস, ব্লা 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 কিছু একটা। তাহলে এখানে দেখো স্ট্যাটিস্টিক্স এর পর আমি শো কেন দিলাম, কারণ এখানে কোনো বিষয় বুঝায় নাই, এটা কি বুঝাইছে, কোনো তথ্য বা উপাত্ত, পরিসংখ্যান বলছে যে, বা তথ্য বা উপাত্ত দেখাচ্ছে বা শো করতেছে, এরকম কিছু একটা। এটা কোনো বিষয় না, সাবজেক্ট না। আমরা যেমন পড়ি ইউনিভার্সিটিতে, স্ট্যাটিস্টিক্স কে নিয়ে কেউ পড়ে, স্ট্যাট নিয়ে কেউ পড়ে, রাইট, ম্যাথ নিয়ে কেউ পড়ে, ফিজিক্স নিয়ে কেউ পড়ে, এটা কোনো ওরকম কোনো সাবজেক্ট না। এখানে তথ্য বা উপাত্ত বা পরিসংখ্যানকে রেফার করেছে, তো দ্যাটস এখানে শো হয়েছে। সে কথাটা এখানে বললাম, ফিজিক্স, অ্যাথলেটিক্স, অ্যাকোস্টিক গিটার্স, তারপর হচ্ছে হিস্টেরিক্স দিয়েছে এখানে, প্রভৃতি সিঙ্গুলার। প্রভৃতি যদি সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিন, পাঠ্য বিষয়ের নাম বোঝায়, তবে ভার্ব সিঙ্গুলার হয়, এটা সবাই জানি, নতুন কিছু না। ইয়েস, নাও কাম টু দা পয়েন্ট। অনেকে হয়তো বলতে পারে এগুলো কি পড়াচ্ছি, সব তো আগের জিনিসপত্র। এখন হচ্ছে মেইন ব্যাপারটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, তবে ডিটারমাইনার, হোয়াট ইজ দিস, আমরা ডিটেলস পড়বো। ডিটারমাইনার মানে কোনো কিছু কি করে ডিটারমাইন করে, নির্দিষ্ট করে। যেমন আমি যদি মাই পেন, হিস পেন, হার পেন, তারপর দেয়ার কার, সজলস হাউস, নো, দা, এদের পরে প্লুরাল ভার্ব বসে। এইটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আবার রিপিট করতেছি, এগুলো যদি থাকে, এগুলো যদি, এই যে এগুলা ডিটারমাইনার গুলো যদি এই পাঠ্যপুস্তকে বা পাঠ্য বিষয়গুলোর আগে যদি বসে, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। আসো এক্সাম্পলে দেখি আমরা কেন। কারণ এক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টান্ত, যেমন কারো বা কোনো কিছুর বৈশিষ্ট্য বা গুণ বোঝায়। ব্যাপারটা কি আসলে, চলো দেখি আমরা। পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ, ঠিক আছে, পলিটিক্স এখানে তার বিষয় বুঝাইছে, কোনো সমস্যা নাই। পলিটিক্স ইজ পপুলার অ্যাট দিস ইউনিভার্সিটি, রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে অনেক জনপ্রিয়। এইবার কাম টু দ্য পয়েন্ট। একটু আগে বললাম আমরা, এই যে পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, এই শব্দগুলোর আগে তুমি যদি এখানে কোনো ডিটারমাইনার ইউজ করো, লুক এট দেয়ার, এখানে হিজ কিন্তু একটা ডিটারমাইনার। তো ডিটারমাইনার পরে যেহেতু ওই শব্দগুলো আছে বা ওই পঠিত সাবজেক্ট, একাডেমিক সাবজেক্টস গুলো এখানে ইউজ করেছে, এই দেখো ভার্বটা কিন্তু এখানে প্লুরাল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, এখানে পলিটিক্স মানে তার রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল ভিউজ বা পলিটিক্যাল আইডিওলজি, ওটাকে এখানে রেফার করেছে, রাইট। তার রাজনীতি বা রাজনৈতিক দর্শন বা কলা কৌশল বাস্তব ধর্মী নয়।
আশা করি বুঝতে পারছো। আবার বলছি, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স, ইথিক্স সবগুলো কিছু বিষয় হিসেবে ইউজ করো, তাহলে তারপর তোমার সিঙ্গুলার ভার্ব হয়। বাট এইসব বিষয়গুলোর আগে যদি কোনো ডিটারমাইনার তুমি ইউজ করো, তাহলে যে ভার্বটা টেক আপ করবে সেটা হবে প্লুরাল। দ্যাটস ইট। আসো আর কিছু এক্সাম্পল দেখি আমরা। পরে করেছি ইথিক্স ডিলস, কোনো সমস্যা নাই। দা ইথিক্স, এই যে দেখো দা এখানে কিন্তু ডিটারমাইনারের মধ্যে আর্টিকেল কিন্তু আছে। সো আর্টিকেল ইউজ করেছো, ইথিক্স দিয়েছো, তাহলে যে দেখো আর মাচ ডিবেটেড দেয়ার আর নো ইথিক্স ইন পলিটিক্স, রাজনীতিতে কোনো নীতি নাই। এখানে কিন্তু এই যে নো কিন্তু একটা ডিটারমাইনার, নেগেটিভ কোয়ান্টিফায়ার বলে ইংরেজিতে নো। তো ডিটারমাইনার যেহেতু বসছে, তাহলে নো ইথিক্স তুমি যদি তারপরে যদি কোনো ভার্ব বসাতে যাও, প্লুরাল বসাতে হবে। তাহলে দেখো আমি যদি বলতাম হার ইথিক্স, হার ইথিক্স, হার ইথিক্স এর পরে কিন্তু তোমার ভার্বটা হবে আর, ইজ দিলে হবে না কিন্তু। কিন্তু আমি যদি বলি ইথিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, সেটা কিন্তু ঠিক আছে। আশা করি ব্যাপারটা ধরতে পারছেন কি বলতে চাচ্ছি। তারপর চলে আসো ইকোনমিক্স। ইকোনমিক্স অর্থনীতি বিষয় যদি বলি, ইকোনমিক্স হ্যাজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ইকোনমিক্স হ্যাজ ওয়ান রিসেন্টলি বিন রিকগনাইজড অ্যাজ এ সায়েন্টিফিক স্টাডি। ওকে, দিস ইজ ওকে। এইবার আসো ইকোনমিক্স এর আগে দেখো এখানে তোমার আর্টিকেল ইউজ করেছে দা, এন্ড দিস ইজ ডিটারমাইনার। দা এবং ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট, এইখানে দেখো এখানে আর দিয়েছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন আর হয়েছে একটু আগেই বললাম, ওই যে একাডেমিক শব্দগুলো, ইথিক্স, ইকোনমিক্স, ওই যে পার্ট। তাহলে দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর ভেরি এনকারেজিং। প্রকল্পটির অর্থনৈতিক পদ্ধতি, দ্য ইকোনমিক্স অফ দ্য, এখানে পদ্ধতিকে কিন্তু রেফার করেছে, এখানে অর্থনীতিকে রেফার করে নাই। তাহলে দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর ভেরি এনকারেজিং, তাহলে এখানে আর হয়েছে, এই হচ্ছে কারণ। খুবই ইম্পর্টেন্ট, আশা করি এটা বুঝতে পারছো কি বলছি। সো নাও কাম টু দ্য পয়েন্ট। কি বললাম? ইথিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক্স, বিষয় হিসেবে চিন্তা করলে এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হবে। বাট যদি এগুলো বিষয় ছাড়া অন্য কিছু রেফার করে, ইভেন এগুলোর আগে যদি কোনো ডিটারমাইনার ইউজ করো, তারপরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল। দ্যাটস ইট, ক্লিয়ার অ্যান্ড আউট। মুভিং নেক্সট। চলো কিছু এক্সাম্পল দেখি ইউনিভার্সিটিতে আসা। ফিজিক্স কি হবে? সাবজেক্টের কথা যেহেতু বলেছে, তাহলে ফিজিক্সের পরে এখানে কি হবে? ইজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পারবা এটা আশা করি। তারপরে দেখো ফিজিক্স, ফরেস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, সাবজেক্টের কথা বলেছে, তারপরে ইজ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এইবার কাম টু দ্য পয়েন্ট। দেখো হিজ ম্যাথামেটিক্স উইক, যেহেতু ম্যাথামেটিক্স শব্দটা দেখতে পাচ্ছি, অনেকেই আমরা এটার পরে দেখি ভার্ব ইজ ইউজ করি। বাট পয়েন্ট টু বি নোটেড, এখানে হিজ আছে, আই মিন ডিটারমাইনার আছে এখানে। এটা ডিটারমাইনার আমরা ডিটেলস আরো পড়াবো, আমাদের সাথে থাকো, আমরা ডিটেলস আরো পড়াবো। ডিটারমাইনার কি জিনিস, কোথেকে এটা, কেন ডিটারমাইনার বলতেছি, এবং এটাকে কি কি নাম বলবো, সেটাও ডিটেলস পড়াবো। তাহলে হিজ ম্যাথামেটিক্স এখানে কিন্তু আর হয়ে যাবে। বাই দা ওয়ে, যে বললাম এতক্ষণ যে পড়াচ্ছি, এটা রেফারেন্স ঠিকই কোথেকে দিছে আসলে, এটা যে রেফারেন্সটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, দেখো প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এজ এ থমসন অ্যান্ড অ্যাভি মার্টিনেন্ট। এবার আসো এটার অর্থটা কি আসছে, সব দিয়ে দিয়েছি এখানে। হিজ ম্যাথামেটিক্স দ্বারা এখানে তার গাণিতিক ক্ষমতা, তার ইফিসিয়েন্সি, দ্য ক্যাপাবিলিটি, দ্য ক্যালিভার, ক্যালিভার বোঝাচ্ছে ইন ম্যাথস, সেটাকে এখানে কিন্তু রেফার করেছে। তাহলে হিজ ম্যাথামেটিক্স দ্বারা তার গাণিতিক দক্ষতা, এগুলো বোঝানো হচ্ছে। বাক্যের অর্থ তার গাণিতিক দক্ষতা দুর্বল। সো দেখো এটা কিন্তু অনেকেই ভুল করবে যদি কেউ না জানে এটা। এই হিজের ব্যাপারটা খেয়াল করতে হবে। আর এই যে সাব ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, তার আগে তোমার ডিটারমাইনার আছে, তারপরে ভার্বটা হবে আর। খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। খুব ছোট্ট প্রশ্ন, তো অনেকেই দেখবে এটা ভুল করবে, কারণ এগুলো খেয়াল করবে না তো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্স ইজ বলি, কিন্তু যারা যে বাজারে যে হিজ, আই মিন ডিটারমিনারটা খেয়াল করবে না, ওরা কিন্তু দেখবে অনেকে এটা ভুল করে ফেলবে। আশা করি তোমরা আজকের পর থেকে এটা ভুল হবে না, করবে না তোমরা, ইনশাল্লাহ। মুভিং নেক্সট। ইথিক্স বলে দাও, দ্য স্টাডি অফ মোরাল ডিউটিজ, প্রিন্সিপলস অ্যান্ড ভ্যালুজ। বুঝতেই তো পারছো এটা বিষয়ের কথা বলেছে এখানে, রাদার তার আগে কোনো ডিটারমাইনার, তাহলে আমি কি অ্যান্সার করবো? এটা এটা ইজ দিব এর অ্যান্সার, ইথিক্স ইজ। ওকে, তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমরা থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হইতে পারে, হয়, কিন্তু প্লুরাল কখন হয় এগুলোর আগে তুমি যখন কোনো ডিটারমাইনার ইউজ করো, সেটা একটু পড়ে নিলাম। আশা করি খুব ভালো করে স্মুথ এন্ড স্মার্টলি ভালো করে বুঝছো। ওকে, চলো সামনে অ্যাপ্রোচ করি আমরা। এবার আর কিছু আছে, আরেকটা কুইক বাইট। কুইক বাইট গুলো অনেক ইম্পর্টেন্ট। যে কোনো প্ল্যানেটের নাম থার্ড পারসন সিঙ্গুলার হবে, যেমন মার্কিউরি বুধ, ভেনাস মানে শুক্র, আর্থ পৃথিবী, মার্স হচ্ছে মঙ্গল, জুপিটার হচ্ছে বৃহস্পতি, স্ট্যারন হচ্ছে শনি, ইউরেনাস, নেপচুন। হ্যাঁ, এইসব গ্রহ, গ্রহ তো, এসব গ্রহের পরে যে ভার্বটা হবে থার্ড পারসন সিঙ্গুলার, আই মিন সিঙ্গুলার ভার্ব টেক আপ করবে। তো দেখো এখানে দ্য আর্থ মুভস, মুভস কিন্তু ঠিকঠাকই আছে, রাউন্ড দ্য সান,
যারা আজকে আমার এই ক্লাসটা দেখতেছো তারা কিউএনডে তে আমাকে জানাবা, তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট তো হবে কই কিউএনডে তে, রাইট? এইসব দেখবা, আমাদের যে কি বলে মাস্টার ক্লাসগুলো দেখবা, দেখে তারপর যদি কোনো কনফিউশন সৃষ্টি হয়, কোনো কিছু যদি ইন্টারাকশন বা কানেকশন করা লাগে বা আমাকে সাথে কমিউনিকেট করা লাগে, তখন কিন্তু কিউএনডে তে প্রশ্ন করবা। এনিওয়ে, তখন কিউএনডে তে আমাকে জানাই দেবা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে যে রাউন্ড, এটা কোন পার্সেস স্পিচ? এটার পার্সেস স্পিচটা কি? স্পিচটা কি এটা? কোন পার্সেস স্পিচ? এটা আমাকে জানাই দিবা। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি কিন্তু মাঝে মাঝে এই যে আমাদের মাস্টার ক্লাসের মধ্যে অনেক সেন্টেন্সের কনটেক্সট আমি কিন্তু জিজ্ঞেস করবো যে এটা কি হবে, তখন সেটার অ্যান্সার আমাকে তোমরা মাস্টার ক্লাসে বা কিউএনডে তে যে আছে অপরচুনিটিটা আছে সেটাকে গ্র্যাব করে সেখানে জানিয়ে দিবা। এনিওয়ে, কি বললাম, দ্য আর্ট মুভস রাউন্ড দ্য সান, এখানে রাউন্ডটা কি হবে, কোন পার্সেস স্পিচ হবে? এবং এই রাউন্ড শব্দটা আমি জানি না, এখানে বলবো না কি হবে, তোমরা বের করবে, তোমরা বলবো আমাকে এটা নাউন, এই রাউন্ড শব্দটা কি হতে পারে? তোমার ভার্ব হতে পারে, নাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে, এটা প্রিপোজিশন হতে পারে। চারটা কিন্তু, আবার বলি, নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, আবার প্রিপোজিশন হতে পারে। এই চারটা পার্সেস স্পিচ হয় কিন্তু রাউন্ড। স্পেশালি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, একবার মেডিকেলে কিন্তু আসছিল নিচের কোন শব্দের মধ্যে রাউন্ড একটা অ্যাডজেক্টিভ, নিচের কোন শব্দের মধ্যে, নিচের কোন বাক্যের মধ্যে রাউন্ড শব্দের একটা প্রিপোজিশন, এরকম কিন্তু প্রশ্ন আসছিল। তো যাই হোক, ওই কনটেক্সটে না যাই, তোমরা আমাকে জানাই দেবে যেটা কি হবে, এটা কোন পার্সেস স্পিচ হবে। ওকে, ফাইন। মুভিং নেক্সট, কিছু এক্সাম্পল আমরা দেখি এখানে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি হবে? দেশের নামের কথা বললাম, এটা ওয়াজ, ওয়াজ, ইজি দেই, ইজের ওয়াজ না, এখনো তো, রাইট? তারপরে দ্য নিউজ ইজ গুড নিউজ, দ্য নিউজ অলওয়েজ ব্যাড নাও এডেস, এরকম কিছু একটা, বাট এরকম একটা শব্দ আজকে আমরা বললাম কিন্তু যে ডিটারমাইনার ইউজ করলে, তারপরে যদি তুমি ওই শব্দগুলোর মধ্যে কিন্তু নিউজ ছিল না। একটা কথা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট। নো নিউজ, নো নিউজের পরে কিন্তু ইজ হবে, নো নিউজ ইজ গুড নিউজ। মানে এটা আমাদের 1971 সালে যুদ্ধের সময় মনে হয় এইটা খুব প্রচলিত ছিল আর কি। কারণ এরকম ছিল, আমার কাছ থেকে যদি কোনো সংবাদ না পাওয়া যে আমি কেমন আছি, তাহলে ভেবে নিবা যে আমি ভালো আছি। তার মানে নো নিউজ ইজ গুড নিউজ। অনেকেই তো বলতে পারো যে ভাইয়া একটু আগে না বললেন যে ডিটারমাইনার তো আছে এখানে, তো তারপরে তো নিউজ আছে, তারপরে ইজ কেন দিলাম? মনে করে দেখো, আমি ডিটারমাইনার কথা বলেছি, কিন্তু সেখানে ওই লিস্টের মধ্যে কি, দেখো তো, ডিটারমাইনার আমি যে বলেছি ওই লিস্টের মধ্যে কি নিউজ শব্দটা আছে এখানে? দেখো দেখো, ইথিক্স আছে, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, অ্যাকস্টিক্স, হিস্টোরিক্স নাই। এখানে কিন্তু নিউজ শব্দটা এখানে কিন্তু ইনক্লুডেড না। সো এখানে নিউজ শব্দটা কিন্তু এখানে তুমি এটার সাথে ইন্টারমিঙ্গল করো না। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইলাম আমি এখানে। তো এখানে যে শব্দটা, তাহলে নো নিউজ ইজ গুড নিউজ, ওই শব্দগুলোর মধ্যে ওই পঠিত বিষয়, একাডেমিক যে সাবজেক্ট সেখানে পড়ে না এগুলো, এই শব্দটা, নিউজ শব্দটা। তো এই কারণে তারপরে গতানুগতিক যেরকম হয় এটা সিঙ্গুলারে হয়েছে এখানে। তারপরে দেখি মার্কস পর কি হবে, ইজ, ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এগুলো আসা। চলো দেখি সামনে। এতক্ষণ আমরা কি পড়ে নিলাম? এতক্ষণ আমরা কি পড়ছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সমাচার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটা নরমালি সিঙ্গুলার হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল হয়, সেগুলো একটু দেখে নিলাম। একটা জায়গায় সেটা প্লুরাল হচ্ছে ওই যে পঠিত বিষয়গুলোর আগে তুমি যদি কোনো ডিটারমাইনার ইউজ করো, তাহলে সেটা হবে প্লুরাল। আদারওয়াইজ বাকি সবগুলো ক্ষেত্রে তোমার সিঙ্গুলার হচ্ছে এখানে এটা। ওকে, এবার আসি পার্সন এন্ড অক্সিলারি ভার্ব এগ্রিমেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা নিয়ে তোমার ট্যাগ কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। ট্যাগ কোশ্চেন আমরা ক্লাস 9-10 এ পড়তাম, তো এগুলো শর্ট ফর্ম তো জানা লাগবে আগে। হ্যাঁ, পার্সন আর অক্সিলারি ভার্ব এগ্রিমেন্ট গুলো আগে দেখি, তারপর শর্ট ফর্ম গুলো দেখবো এখানে। এটা তুমি জানো, তুমি কিছু না, পুরনো জিনিসপত্র। ফার্স্ট পার্সনের মধ্যে আই, ডু, ডিড, সব পড়ে নিবে এগুলো, একটা যা যা আছে এখানে একটা। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ডাজ, সবকিছুতে ডু এখানে আছে। অক্সিলারির ক্ষেত্রে এখানে দিছে, এগুলা দেখে দেখে নিবা, জানো, নতুন কিছুই না, পুরনো জিনিসপত্র সবকিছু এগুলাতে। আহামরি কিছু না, দেওয়ার জন্য দিচ্ছি, দেওয়া হয়েছে, ইনক্লুড করা হয়েছে, এটা পড়ে নিব। আচ্ছা, এখানে দেখি এবার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট, নিচে কোনটা কারেক্ট না? কোনটা কারেক্ট না? হোয়ার ডিড হি ওয়েন্ট, তুমি ডিড দিয়েছো এখানে, আবার কেন ওয়েন্ট হইলো এখানে? হবে কি না? হোয়ার ডিড হি গো, পাস্ট টেন্স তুমি এখানে ইউজ করছো, তাহলে আবার এখানে পাস্ট টেন্স কেন? নট লাইক দ্যাট। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? হ্যাঁ, এটা হতে পারে। হোয়াট ডু দি ডু, এটাও হইতে পারে। তারপরে হোয়াট আর দে ডুইং, দে আর ডুইং হোয়াট, হ্যাঁ এটা হইতে পারে। কিন্তু প্রশ্ন মনে চাইছে নিচে কোনটা কারেক্ট না। কোনটা কারেক্ট না? তাহলে বি কারেক্ট হচ্ছে, সি কারেক্ট হচ্ছে, ডি কারেক্ট হচ্ছে, তাহলে কারেক্ট না হচ্ছে অপশন এ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট, তাহলে অপশন এ নাম্বার কারেক্ট না, বাকি সবগুলোই কিন্তু এখানে কারেক্ট। আচ্ছা, একটু আগে যেটা বললাম শর্ট ফর্ম গুলা, কন্ট্রাকশন ফর্ম যেটা বলি, শর্ট শর্ট ফর্ম অফ পার্সন এন্ড অক্সিলারি ভার্বে, সেগুলো একটু দেখে নিই আমরা। চলো,
ইস্ট ইজ এগুলো তুমি জানো। এই যে দেখো আই এম, তো এম, ঠিক আছে এবার ওকে, এম, ইউ আর, দে আর। আচ্ছা, এইটা বেশ ইম্পর্টেন্ট, আমি এটা লিখে লিখেই বলি তোমাকে, তাহলে তোমার বুঝতে বেশ সুবিধা হবে। এখানে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, আর ডি, ডি এর যে ফরম্যাটটা এটাও ইম্পর্টেন্ট, আমি লিখে বলি কারণ এখানে তো দিছে, আমি একটু লিখে বলি তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। আমি যদি বলি তোমাকে, দেখো ইটস, ইটস একটা অ্যাপোস্ট্রফি আছে, আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি ছাড়া। এই দুইটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো, মানে অনেকেই এগুলো ভুল করে যে একটা অ্যাপোস্ট্রফি দেয় একটা অ্যাপোস্ট্রফি ছাড়া, কোনটা কখন কোনটা কোথায় ইউজ করবো। আজকের পর থেকে এটা যেন কখনো ভুল না হয়, হ্যাঁ। আচ্ছা, ইটসটা সেকেন্ড যে ইটস, এটা আমি উপরে লিখি কারণ এটা এটা নিয়ে তেমন কিছু বলবো না, তো এটা খালি একবারে শেষ করে ফেলাই। তাহলে অ্যাপোস্ট্রফি ছাড়া দিয়ে দেই, এটা নিচে আমি এটা লিখি, এটা ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি সহ। আমরা অ্যাপোস্ট্রফি নিয়ে ডিটেলস আলোচনা করবো কোথায়, আমাদের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালের জন্য একটা ক্লাস আছে, সেখানে মোটামুটি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন যে পার্টটুকু আছে, নর্মালি আমরা এগুলা এসএসসি তে খুব ভালো করেই পড়ি। তো তারপর অ্যাডমিশনের মধ্যে একটু ট্রিকি কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করবো আর কি তখন। এটা এনিওয়ে, চলো তাহলে ইটস প্রথম যেটা, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম। গুছায় যদি বলি, এটা কি ইটের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম অফ ইট, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম প্রথম যেটা ইটস। এই ইটস মানে কি, এই ইটস মানে তোমার হচ্ছে ইহার, অথবা এর বলি আমরা ইটস। বাট যদি এখানে অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে এই ইটস এর কিন্তু নর্মালি লেখা দুইটা, কিন্তু তিনটাও হয়। কেমন সেটা তোমার ইট কি হয়, আমি যদি সবগুলো একটু লিখে দিই, ইট কি কি হইতে পারে, ইট ইজ হইতে পারে, ইট ওয়াজ হইতে পারে, ইট হ্যাজ হইতে পারে। যদিও অনেক বইতে অনেক কিছু লেখা যে ইজ এবং হ্যাজ এর কথা বলেছে, বাট ওয়াজও হয়। আমরা কোথায় বলি ইটস, কোথায় বলি এগুলো তোমরা ডায়ালগের মধ্যে হয়তো দেখছো, অথবা ভ্যারিয়েশনের স্পিচের মধ্যে হয়তো দেখছো, মানে সেন্টেন্সের কনটেক্সটে। আমি এক্সাম্পল দিলে তাহলে আশা করি বুঝতে পারবে এটা সহজে। আমি যদি বলি ইটস মাই পেন, নর্মালি আমি কি বলবো, এটা বলো, ইট ইজ মাই পেন, এটা ইজ বলবো এটা। তারপর আমি যদি বলি ইটস ইয়েস্টারডে, বা ইএসটিইআরডিএওয়াই, ইটস ইয়েস্টারডে, ন্যারেশনের মধ্যে আমরা বলতাম তাহলে ইট ইজ ইয়েস্টারডে, কিন্তু আমি যদি চেঞ্জ করি হি সেড ইট ওয়াজ ইয়েস্টারডে, বলতাম না। আচ্ছা, তাহলে ওই সেন্স আমি কি বললাম, হি সেজ ইট ওয়াজ ইয়েস্টারডে, তাহলে ওই সেন্স আমি ধরলাম ওয়াজ। যদি এটা খুব কম ইউজ করি, কিন্তু এটা বেশি ইউজ করে, এটা এটা ইউজ করা হয়। আবার যদি বলি তোমাকে, দেখো ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, MORNING, সকাল হতে বৃষ্টি হচ্ছে। দেখো তুমি তাহলে কি বলবো, এটা ইট ইজ বিন রেইনিং সিন্স মর্নিং, বা ওয়াজ বিন রেইনিং, নাকি ইট হ্যাজ বিন রেইনিং? অবশ্যই এটা কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো দেখো এখানে কোনটা কোনটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই দুইটাই, এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, আই মিন ইজ এবং হ্যাজ। আর এটা খুব, ওই যে বললাম, ন্যারেশনের ক্ষেত্রে বা কোন কি বলে কোন স্পিচের ক্ষেত্রে, ডায়লগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটাও হয়তো ওয়াজ হইতে পারে আর কি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম দুইটা, এটা এবং এটা। ওকে ফাইন, বাট এটা একটু মনে রাখো। আরেকটা এক্সাম্পল দেই, এই যে এটা নিয়ে আবার অনেকেরই কনফিউশন সৃষ্টি হয়, তাহলে ওয়ানের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওয়ানের ক্ষেত্রে এখানে যে এটা যে এস দিলাম আর উপর যে অ্যাপোস্ট্রফি দিলাম, তখন কি হবে? আচ্ছা, ও চেঞ্জ করে দিই, উপরটা অ্যাপোস্ট্রফি ছাড়া দিই, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দিই। আমি যদি বলি এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি ছাড়া, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে। ওকে ফাইন, তাহলে বলো তো উপরটা কি হবে? এটা কিন্তু ওয়ানের প্লুরাল, প্লুরাল, এটা হচ্ছে ওয়ানের প্লুরাল, প্লুরাল অফ ওয়ান। তো প্লুরাল অফ ওয়ান, তখন সেই ওয়ানটা কিন্তু একটা প্রোনাউন হবে। কিভাবে, আমি এক্সাম্পল দিলে আশা করি বুঝবা। আর এটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে হয়তো ভাবতে পারো এটা কি ইজ নাকি ওয়াজ নাকি হ্যাজ, কি হবে না, ওয়ানের ক্ষেত্রে কিন্তু এভাবে বসানো যাবে না, এটা কিন্তু পজিটিভ ফর্ম, পজিটিভ অফ ওয়ান, পজিটিভ অফ ওয়ান। আসো এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে আশা করি। প্রথমত যেটা ওয়ান্স, আমি ধরো বললাম যে আই হ্যাভ 50 ম্যাঙ্গোজ,
I have 50 mangoes in my basket. Okay. I have 50 mangoes in my basket. বাস্কেটে আমার 50টা আম আছে। ওকে, এবার আমি যদি বলি যে I need the ripe mangoes, যে আমার পাকা আমগুলো দরকার। তুমি চাইলে, যেহেতু উপরের বাক্যটা এখানে 50 ম্যাঙ্গোজ এর কথা উল্লেখ করাই আছে, তুমি চাইলে I need the ripe mangoes এর পরিবর্তে একটা শব্দ ইউজ করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে once। এই once অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা, সেটা তুমি ইউজ করতে পারো। I need the ripe ones, আমার কোনটা পাকাগুলো দরকার, পাকাগুলো দরকার। তো দেখো এই once কিন্তু এখানে প্রোনাউন, প্লুরাল প্রোনাউন, এবং সেটা অনির্দিষ্ট, ইনডিফিনিট। আচ্ছা, লাই রাইপ, I need the ripe ones, তাহলে এটা কিন্তু once কিন্তু এখানে প্রোনাউন। আশা করি এটা বুঝতে পারছো, এটা প্লুরাল অফ ওয়ান প্রোনাউনের ক্ষেত্রে। এবার আসো ওয়ান, এটা কোনো ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা প্রবাবলি দিয়েছিল। ওয়ান শুড ডু, এইখানে দেখো ওয়ান্স ডিউটি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তাকাও এখানে পার্ট বাই পার্ট তাকাও, এটা তো কি প্রোনাউন, সাবজেক্ট পজিশনে যেহেতু বসছে প্রোনাউন। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এই যে ডিউটি শব্দটা কিন্তু এখানে নাউন। তো নাউনের আগে এই ওয়ান্স কিন্তু এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। মানে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এখানে অ্যাপোস্ট্রফি থাকার পরেও এটা কিন্তু পজিটিভ। আশা করি এটা খুব ভালো করে বুঝছো, এটা কোথায় কি হয়েছে এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইটস এর কনটেক্সটটা ইম্পর্টেন্ট, অ্যাপোস্ট্রফি সহ অ্যাপোস্ট্রফি ছাড়া, আর একটা হচ্ছে ওয়ান্স এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি সহ অ্যাপোস্ট্রফি ছাড়া, খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো, এটা কাজে লাগবে পরীক্ষায়। তো চলো সামনে আগাই, আমরা দেখি এখানে এগুলা জানো, নতুন কিছু নাই, পুরোনো জিনিসপত্র। লেটস, এখানে লেটাস বুঝাইছে, দ্যাটস, দ্যাট আর, হেয়ার ইজ, এগুলো সব জানো, নতুন কিছুই নাই, সব পুরোনো জিনিসপত্র এগুলো। হাউ ইজ, হু ইজ, দেখো সব। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া লাগে, ডি এর কন্ট্রাকশনটা একটু বলি। শুধু ডি দিয়ে যে কন্ট্রাকশনটা, ধরো আমি বললাম কি নিয়ে বলবো, এখন ডি নিয়ে বলতেছি। এতক্ষণ আমি কি নিয়ে বলছিলাম? এস নিয়ে বলেছিলাম, অ্যাপোস্ট্রফি এস নিয়ে বলেছিলাম, এখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অ্যাপোস্ট্রফি এস ছাড়া দিয়ে বলছিলাম, এখন ডি দিয়ে একটু বলি। সে ফর এক্সাম্পল, ফোন মি, ট্যাগ কোশ্চেন আলোচনা করি, কারণ কন্ট্রাকশন গুলো ট্যাগ কোশ্চেনই বেশি দেয়। কি বুঝাচ্ছে এখানে এটা দিয়ে? তারপর একটা বললাম ফোনড মি, ওকে। তারপর তারপর better phone me next, rather phone me, ওকে ফাইন। চলো তাহলে এই যে শর্ট ফর্ম কন্ট্রাকশন যে আমি ইউজ করলাম, কোনটা কি এখানে, চলো দেখি। ফার্স্ট এটা দেখো, লুক এট দ্য ভার্ব, এই ভার্বটার দিকে ভালো করে তাকাও, এখানে ফোন দেওয়া আছে। তাহলে এই যে কন্ট্রাকশন ইউজ করেছে ডি, এটা দিয়ে তুমি কি করতে পারো? এটা কুড চিন্তা করতে পারো, এটা উড চিন্তা করতে পারো, ইভেন তুমি শুডও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। হি কুড ফোন ইউ, হি উড ফোন ইউ, হি শুড, সরি মি তো আছে, হি কুড ফোন মি, হি শুড ফোন মি, হি উড ফোন মি। সো এটা তুমি কুডন্ট অথবা উডন্ট অথবা শুডন্ট, হি ট্যাগ কোশ্চেন ইউজ করতেই পারো তুমি চাইলে, ট্যাগ কোশ্চেন যেহেতু বলতেছি আমরা। পরের সেন্টেন্সটা দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে এখানে আছে দেখো, এখানে ফোন দেওয়া আছে, ডি দেওয়া আছে, তার মানে এটা কি আসলে? এটা কি তুমি কুড উড শুড ইউজ করতে পারবা? নো, এটা কি হবে? এটা হচ্ছে হ্যাড। তাহলে হি হ্যাড ফোন মি, সো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার তোমার হ্যাড এন্ড হি। পরেরটা আসি আমরা, বেটার। তো নর্মালি আমরা কি চিন্তা করবো? এটা হচ্ছে হ্যাড বেটার, যদি উড বেটার আছে কিন্তু হ্যাড বেটারটা ইউজ করো। আর এটা রেদার, কি রেদার? এটা হচ্ছে উড রেদার, যদিও হ্যাড রেদার আছে বাট উড রেদার ইউজ করবো আর কি। এটা তো হ্যাড বেটার উচিত অর্থে আসে, আর উড রেদার বরং অর্থে আসে। সো হি হ্যাড বেটার ফোন মি, কি হবে এটা? এটার অ্যান্সার তোমার হ্যাড এন্ড হি। তারপর হি উড রেদার ফোন মি, এটা কি হবে? এটা হচ্ছে তোমার উডন্ট হি। ওকে ফাইন। এই হচ্ছে ডি এর কন্ট্রাকশন গুলো, খুব ইম্পর্টেন্ট চারটা, খুব ছোট ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি কিন্তু। ইটের অ্যাপোস্ট্রফি সহ অ্যাপোস্ট্রফি ছাড়া, ওয়ার্ডের অ্যাপোস্ট্রফি সহ অ্যাপোস্ট্রফি ছাড়া, আর ডি এর যে কন্ট্রাকশন গুলো খুব ছোট্ট, কিন্তু বারবার বলতেছি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু অনেক খেয়াল না করলে কিন্তু এমসিকিউ গুলো খুব সহজে ভুল করে ফেলি আমরা, এটা বুঝতে পারি না, ধরতেও পারি না এগুলোতে। ওকে, তো তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, পরের স্লাইড আমরা দেখতে পাচ্ছি শর্ট ফর্মে দিচ্ছে এগুলা। হি ইজ গোয়িং, আগে আলোচনা করে ফেললাম। গন, গন দেখে তোমার বুঝতে হবে এটা হ্যাজ গন।
গেটিং, তাহলে ইজ গেটিং, ইটস গট, V3 ফর্ম দেওয়া আছে, তাহলে হ্যাজ গট দেওয়া আছে এখানে। ওয়াচড, একটু আগে বললাম ওয়াচড, তাহলে এটা কি হবে? অবশ্যই এটা হ্যাড হবে। ওয়াচড টিভি, হ্যাড ওয়াচড টিভি, একটু আগে বললাম, এগুলো আলোচনা করা শেষ। আবার এখানে দেখো ওয়াচ ভার্বের প্রিস ফর্ম দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা উড হইতে পারে, কুড হইতে পারতো, শুডও হইতে পারতো, সেন্টেন্সের কনটেক্সট আমি বুঝবো। এটা কি হবে? হেয়ার ইজ এ স্টুডেন্ট হু, এটা কি হবে? লাইক যেহেতু আছে তাহলে কি উড, লাইকটা দেয় নাই তো এখানে। হাউ ইজ ইউর ফাদার, তোর বাবা কেমন আছে। তারপর ইটস সানি, তারপরে লেটস গো টু দ্য পার্ক ফর এ পিকনিক, লেট আস, এখানে লেট আস বুঝাইছে এখানে, ইট ইজ সানি, সানি ডে, লেট আস গো টু দ্য পার্ক ফর এ পিকনিক। এই এই কন্ট্রাকশন গুলো আলোচনা করলাম। পার্সন অক্সিলারি ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আলোচনা করে নিলাম। তো শর্ট ফর্ম তো একটু আগে বলে দিলাম, যদিও এখানে আবার একটু ইলাবোরেটলি দিচ্ছে। ডু নট, দেখো এখানে কি করছে, জাস্ট দেখবা, ডু নটের জন্য ডোন্ট দিছে এখানে, ডাজ নটের জন্য ডাজন্ট, ডিডন্ট শর্ট ফর্ম, মানে ব্রড ফর্ম, শর্ট ফর্ম বিস্তারিত। অ্যাম নটেড খেয়াল রাখো, ট্যাগ কোশ্চেন আমরা ক্লাস 9-10 পড়তাম, মনে করে দেখো। আই এম প্রেজেন্ট, অ্যান্সার করতাম কিন্তু এইনটাই বা আনটাই, আনটাই দিতাম যদিও, কিন্তু এইনটাই চলে, এনটাও চলে। তাহলে অ্যাম নটের কন্ট্রাক্ট ফর্ম যেটা বলি আমরা বা কন্ট্রাকশন বলি, সেটা শর্ট ফর্ম, এইনটাও তুমি ইউজ করতে পারো। ইজন্ট, আর্নট, ওয়াজন্ট, এটা জানো, নতুন কিছু না, পুরোনো জিনিসপত্র। তারপর হি ইজ নট প্লেইং, হি ইজ নট প্লেইং শর্ট ফর্মে দিচ্ছে এটা, দে আর নট প্লেইং, ইট ইজ যেরকম আছে। এখানেও শ্যাল নটের শান্ট দিচ্ছে এখানে, উইল নটের ওন্ট, এখানে তো হ্যাজ নট, হ্যাভ নট, এগুলো তো জানো, হ্যাড নট। শান্ট দিচ্ছে কি হবে? শ্যাল নট, হ্যাভ নট, হ্যাভ নট, হ্যাভেন্ট, এরকম দিয়েছে কন্ট্রাকশন ফর্ম। ওকে, এবার আসো সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা সাবজেক্টের বিস্তারিত দেখলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর পার্সন নাম্বার অনুযায়ী কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো দেখলাম। এবার আসি আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেটের দিকে যাই। তাহলে সাবজেক্ট কি দেখতে পাচ্ছি আমরা? সাবজেক্ট হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, একটা শব্দ হইতে পারে, অথবা গ্রুপ অফ ওয়ার্ডস একাধিকও হইতে পারে। তারপরে সাবজেক্ট ছাড়া যে পার্টটুকু, সেটাকেই আসলে বলা হয় প্রেডিকেট। আবার বলেছিলাম প্রেডিকেটের দুইটা পার্ট মনে আছে? সাবজেক্ট ছাড়া যেটুকু থাকতেছে, পার্টস অফ সেন্টেন্সের কথা বলেছি, কিন্তু পার্টস অফ স্পিচের কথা বলে নাই, কিন্তু বাক্যের অংশ বলেছে। হ্যাঁ, পার্ট অফ স্পিচ না, পার্টস অফ স্পিচ না, কিন্তু এটা পার্টস অফ এ সেন্টেন্স বলেছে। তাহলে সাবজেক্ট ছাড়া যেটুকু, সেটা প্রেডিকেট। কি জানি ছিল? দুইটা বাক্য ছিল, কি ছিল মনে আছে? ভার্ব ছিল, আর ছিল অবজেক্ট ছিল, অথবা কমপ্লিমেন্ট ছিল। তো অবজেক্ট বা কমপ্লিমেন্ট ছাড়া যে পার্টটুকু, সেটুকু হচ্ছে তোমার এক্সটেনশন। ওকে ফাইন, এই হচ্ছে তোমার সেন্টেন্সের কনটেক্সট। এখানে দেখো তারা এক্সাম্পল দিয়েছে এখানে, কফি, কফি ইজ ডিলিশিয়াস, একটা শব্দ দিয়েছে এখানে। আই থ্যাঙ্কড হার ফর দ্য গিফট, একটা শব্দ। নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, এখানে নেচার দিস একটা শব্দ দিয়েছে। মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, এখানেও একটা শব্দ দিয়েছে, সবগুলো সিঙ্গেল ওয়ার্ড। তাহলে এ ওয়ার্ড এটা আলোচনা করে ফেললো। এবার আসলে গ্রুপ অফ ওয়ার্ডস দেখি আমরা। ব্যাড হ্যাবিটস, দেখো পুরোটা মিলেই কিন্তু সাবজেক্ট পজিশনে আছে। এফইউ এক্স, এফইউটা কি বোঝাচ্ছে? এফইউ মানে কিন্তু সাম, পড়াবো আমরা ডিটারমিনার ক্লাসের মধ্যে খুব ডিটেলস ইন ডেপথে পড়াবো, যে ফিউ কোথায় হয়, এফইউ কোথায় হয়, দা ফিউ কোথায় হয়, লিটল কোথায় হয়, এ লিটল কোথায় হয়, দা লিটল কোথায় হয়, ভেরি ফিউ কোথায় হয়, সবগুলো দেখাবো ইনশাল্লাহ, টেনশন করো না। সো এখানে একটু বলে দেয়, এফইউ এক্স মানে হচ্ছে, এফইউ মানে এখানে সাম, এটুকু মনে রাখো, এফইউ মানে হচ্ছে সাম। Some eggs are rotten. That that new red car is John's. ওই নতুন লাল গাড়িটা হচ্ছে জনসের। এর বলছে কিন্তু, জনস এর, দেখছো? জন এর, এখানে অ্যাপোস্ট্রফি দিছে কিন্তু, খেয়াল রাখো এটা। আচ্ছা, একাধিক শব্দ কিন্তু এখানে, একাধিক শব্দ নিয়ে কিন্তু সাবজেক্ট পজিশন আসলো। দ্য কেমিস্ট্রি প্রফেসর, একটা শব্দ না, তিনটা মিলে কিন্তু একটা হয়েছে এখানে, সাবজেক্ট হয়ে গেছে এটা। কেমিস্ট্রি প্রফেসর ক্যান্সেল দ্য ক্লাস, এখানে বলেছে দেখো 5, 6, 7, 8, এই চারটার মধ্যে কি হচ্ছে? একাধিক সবকিছু বলেছে এখানে, হ্যাডওয়ার্ড হিসেবে হ্যাবিট, সেক্স, সবকিছু একাধিক একাধিক শব্দগুলো এখানে সাবজেক্ট হিসেবে আমি ইউজ করেছি এখানে। তারপরে দেখি আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেটের মধ্যে একটু আগে আলোচনা করলাম। চলো সাবজেক্টগুলো চট করে আমরা বের করে ফেলা, এখানে কোনটা কোনটা সাবজেক্ট পজিশনে আছে এখানে। এই যে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে, তাহলে বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে প্রেডিকেট। এখানে দ্য ল্যাপটপ, হি, জোনাথন, জাপান, দ্য মিল্ক, সবগুলো সাবজেক্ট, বাকিটুকু হচ্ছে তোমার প্রেডিকেট। প্রেডিকেটের জন্য কি কি ছিল? দুটো পার্ট ছিল, ভার্ব ছিল, তারপর অবজেক্ট ছিল বা কমপ্লিমেন্ট ছিল। অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা একটু পরে আসতেছি, ডিটেলসে পড়বো, টেনশন করার কিছু নাই। ওকে, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা দেখে নিলাম। আজকের পর থেকে সাবজেক্ট এন্ড প্রেডিকেট যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, চলো দেখি আমরা তারপর ডেফিনেশন এখানে। আচ্ছা, সাবজেক্ট আবার দুটা পার্ট করেছে তারা, দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাওয়ারফুল সাবজেক্ট,
একটা হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট, খুবই সহজ। অনেক সময় দেখা যায় পরীক্ষায় দেখলাম ইউনিভার্সিটি কোনো একটা জায়গায় প্রশ্ন আসছে বা আচ্ছা আমরা যা পড়াচ্ছি এটা তো তুমি ইউনিভার্সিটি লেভেল ইনশাল্লাহ কভার হয়ে যাবে, টেনশন করার কিছু নাই, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইভেন ইন ফিউচার, ইভেন ইন ফিউচার, ইভেন ইন ফিউচার, ইভেন ইন ফিউচার তোমার জব সেক্টরে ওইগুলো অনেক কাজে লাগবে। ওকে, তো যেটা বলছিলাম পাওয়ারফুল অ্যান্ড পাওয়ারলেস সাবজেক্ট, সেটা কোথায় কিভাবে? খুব সহজ করে তোমাকে যদি বলি, হি ইটস, দেখো রাইস ইজ ইটেন, দুইটা দুইটা বাক্য দেখো, তাকাও। একটা হচ্ছে হি ইটস রাইস, একটা হচ্ছে রাইস ইজ, তার মানে আমি দেখতে পাচ্ছি উপরে বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে আর নিচেটা তোমার প্যাসিভে আছে। উপরেটা অ্যাক্টিভ, নিচেটা প্যাসিভে দেওয়া আছে। আচ্ছা, উপরে যদি অ্যাক্টিভ দেওয়া আছে এটাকে বলা হয় কি পাওয়ারফুল সাবজেক্ট, যেইখানে মানে কর্তৃবাচ্য যেটা বলি না বাংলায়, যে নিজে নিজে অ্যাক্টিভ থাকে, নিজে অ্যাকশনটা কমপ্লিট করে, তাকে বলা হয় পাওয়ারফুল সাবজেক্ট। আর পাওয়ারলেস সাবজেক্ট কোনটা? যে নিজে নিজে কোনো অ্যাকশন ক্রিয়েট করে না বা নিজে নিজে অ্যাক্টিভ না, যেমন রাইস ইজ ইটেন বাই হিম, রাইসটা খাওয়া হবে, কাজটা কিন্তু হিম মানে সে করবে, তাই তো? তাহলে এই হচ্ছে পুরো কনটেক্সট। পাওয়ারফুল সাবজেক্ট কোনটা? অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটাকে বলা হয় পাওয়ারফুল সাবজেক্ট। আর প্যাসিভের মধ্যে, প্যাসিভ সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটাকে বলা হয় পাওয়ারলেস সাবজেক্ট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, তো দেখা যায় আমরা এই টার্ম না জানার কারণে অনেক সময় এটা পারি না আর কি। তো আবার একটু বলি, অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে হচ্ছে পাওয়ারফুল সাবজেক্ট, প্যাসিভের মধ্যে যে সাবজেক্ট থাকবে তাকে হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট। ওকে, এখানে এখানে বলেছে সবকিছু কিন্তু এখানে বলে দিয়েছে, সব ডিটেলস পড়ে নিবা, আমি যেটা অরিজিনাল যে কথাগুলো বলে আলোচনা করলাম সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে চলো পাওয়ারফুল, এই যে সবকিছু এখানে বলছে পাওয়ারফুল সাবজেক্ট হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট। এখানে কি বলছে? আচ্ছা, পাওয়ারলেস, দ্য ডোর ওয়াজ ক্লোজ, ডোর কি নিজে নিজে ক্লোজ হচ্ছে? প্যাসিভে বুঝতে পারছি এখানে। তারপর আই প্লে, বুঝতেই পারছো আশা করি। তারপর দ্য বুক হ্যাজ বিন, প্যাসিভ দেওয়া আছে। হে ফিনিশড, তার মানে কি? এটা হচ্ছে পাওয়ারফুল, এটা হচ্ছে পাওয়ারফুলে দেওয়া আছে এটা, কারণ সে সরাসরি করেছে, এটাও পাওয়ারফুল। দ্য ডোর ওয়াজ ক্লোজ, নিজে নিজে কিন্তু করে না, অন্য কেউ করেছে, এটা হচ্ছে পাওয়ারলেস, পিএল লিখছি শর্ট ফর্মে। দ্য বুক হ্যাজ বিন রিটেন, নিজে নিজে বুকটাও দেখায় নাই, অন্য কেউ রাইটার এটা লিখেছে, রাইট? তাহলে এটা হচ্ছে পাওয়ারলেস। বাক্যগুলো অ্যাক্টিভ না প্যাসিভ এটা নির্ণয় করে ফেলো, এটা মনে রেখো, এটা যে পাওয়ারফুল সাবজেক্ট হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট। মুভিং নেক্সট। সবকিছু এখানে ডিসকাস করে দিয়েছে, আমি যে অ্যাকচুয়াল যে জিস্ট যে কথাগুলো সেগুলো কিন্তু বলে দিয়েছি, এটা পড়ে নেবে এখান থেকে। সেন্টেন্স গুলোর মধ্যে কি কি হবে এটা এক্সাম্পল গুলো, উত্তরগুলো দেওয়া আছে এখানে, একটা মিলিয়ে মিলিয়ে নিবা, আশা করি বুঝতে পারবা ইনশাল্লাহ। এবার আসি আমরা পজিশন অফ সাবজেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্সের কোনখানে তোমার সাবজেক্টটা বসে, শুরুতে নাকি পরে না অন্য কোথাও, এটা এটা দেখি চলো। তো কোথায় বসে আসলে নরমালি, কোথায় বসে? নরমালি তো শুরুতেই বসে, নরমালি একটা সাবজেক্ট কোথায় বসে বা একদম শুরুতে স্টার্টিং এ বসে। বাট ইন্টারগেটিভ সেন্টেন্সে কই বসে বলো? ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে ডু ইউ নো মি, এখানে দেখো ইউটা কিন্তু কই বসলো, ভার্বের পরে কিন্তু বসে গেছে। পজিশনটা একটু খেয়াল করবা। তাহলে নরমালি কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে নরমালি কি হয়, সাবজেক্টটা কোথায় বসে? স্টার্টিং এ থাকে। বাট ইন্টারগেটিভ সেন্টেন্সে কোথায় হয়? ভার্বের পরে বসে। এই হচ্ছে কনটেক্সট। আবার অনির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে দেখো হেয়ার বা দেয়ার, মানে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এগুলোর পরে কি হয়? চলো একটু সেন্টেন্স দিয়ে দেখি, এখানে ডিটেলস না পড়ি আমরা, সেন্টেন্স দেখি তাহলে বুঝবা। হেয়ার দিয়ে দেয়ার দিয়ে কি হয়? আমি যদি বলি দেয়ার এ পেন, কি বলবো বলো তো এখানে? অবশ্যই তোমরা, আমি বুঝতে পারছি দেয়ার ইজ এ পেন বলবা, রাইট? ইজ কেন হইলো তাহলে? এই ইজটা কি দেয়ারের জন্য আসছে নাকি পেনের জন্য আসছে? অবশ্যই এ পেনের জন্য আসছে, কনটেক্সট আসলে এখানেই। তাহলে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টের পজিশনটা দেখছো কোথায় চলে গেছে, এটা শুরুতে নাই কিন্তু এটা পরে চলে গেছে, এটা শুধু এখানেই না। আমি যদি বলি হেয়ার ড্যাশ টু স্টুডেন্টস, কি বলবো এখানে বলো? এখানে ইজ বলবো নাকি আর বলবো? কি হবে এখানে, ইজ নাকি আর? অবশ্যই এখানে আর হয়ে যাচ্ছে। কেন? কারণ সাবজেক্ট কি এখানে কি হেয়ার নাকি টু স্টুডেন্টস? টু স্টুডেন্টসের জন্য আমি কিন্তু এখানে আর দিলাম। তার মানে আমি দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হইলে এগুলোর পরে যে আমি ভার্বটা ইউজ করি, ভার্বটা তারপরে থাকে, তারপরে এই ভার্বের পজিশনের পরে সাবজেক্ট অনুযায়ী কিন্তু হয়। তার মানে এগুলা কিন্তু কোনো কি না, সাবজেক্ট না, পয়েন্ট টু বি নোটেড। ছোট বড় পড়া নতুন কিছু নাই, পুরনো জিনিসপত্র সবকিছুই লাগিয়ে পড়ে আসছো, একটু দেখিয়ে দিলাম আর কি এখানে। তারপরে এখানে ওরা একটু বলেছে দেখো দেয়ার ওয়াজ, এই যে দেখো ওয়াজ, ওয়াজ কার জন্য আসছে? এ ফায়ারের জন্য আসছে। তার মানে এ ফায়ার নরমাল সেন্টেন্সের প্যাটার্ন থাকে এরকম, এ ফায়ার ওয়াজ সাবজেক্ট ভার্ব। তারপর দেয়ার ওয়্যার মেনি স্টুডেন্টস,
মেনি স্টুডেন্টস এর জন্য এখানে ওয়্যার আসছে, মেনি স্টুডেন্টস ওয়্যার, এটা হচ্ছে নর্মাল ফর্ম। এটা হচ্ছে নর্মাল ফর্ম, এটা হচ্ছে তোমার কি বলে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি হেয়ার দিয়ে শুরু করলো। চলো ভার্বের মধ্যে চলে যাই আমরা। তাহলে এতক্ষণ আমরা সাবজেক্ট বা সাবজেক্টের পজিশনস এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। এখন চলো আমরা ভার্বের মধ্যে দেখি। তো ভার্বের আমরা কিন্তু আরো ডিটেলস পড়বো, কোনটা কোন ধরনের ভার্ব। স্পেশালি তো অ্যাডমিশন টেস্ট তো এগুলোই আসে, কোন একটা ভার্বের মধ্যে আন্ডারলাইন করে দিবে, বলবে এটা কোন ধরনের ভার্ব, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ঠিক আছে, স্টেট ভার্ব নাকি অন্য কিছু। গত বছর প্রবাবলি মেডিকেল ভর্তি পরীক্ষা একটা আছে, কি আসছিল, কগনিটিভ ভার্ব কি আসছিল না, নাকি ফ্যাক্টেটিভ না কিছু একটা ভার্ব মনে আসছে, আনকমন ভার্ব আসে। সো টেনশন করো না, আমরা ভার্বের যে ক্লাসিফিকেশনের ভার্বের যে ক্লাস থাকবে ডেডিকেটেডলি আমরা পুরো ভার্বের প্রত্যেকটা ক্লাসিফিকেশন এন্ড শব্দের কনটেক্সটে, বাক্যের কনটেক্সটে এই ভার্বগুলো আমি কোন ভার্বের মধ্যে ক্লাসিফাই করব সব আলোচনা করবো ইনশাল্লাহ। এখন চলো আমরা ভার্বের মধ্যে কি দেখি। আমরা ভার্ব একটি ওয়ার্ড দিয়ে তৈরি হইতে পারে, একটা ওয়ার্ড দিয়ে। রফিক ড্রাইভস টু ফাস্ট, এখানে ড্রাইভস দিস ইজ ভার্ব, একটা শব্দ দিয়ে হইছে। দে ওয়েন্ট দেয়ার, একটা শব্দ, এখানে ড্রাইভস ওয়েন্ট একটা ভার্ব। হি ইজ আ স্টুডেন্ট, এখানে কিন্তু ইজ একটা ভার্ব, এখানে কিন্তু হ্যাভ আরেকটা ভার্ব। মাঝে মাঝে জিজ্ঞেস করে ফেলায় এখানে ইজ কি ভার্ব, শুনো কিন্তু এখানে ইজ কি ভার্ব, যেহেতু অন্য কোনো ভার্ব নাই ইজ ছাড়া, এই বাক্যের কনটেক্সটে ফাংশনালি এখানে ইজ কিন্তু একটা মেইন ভার্ব। আই রিপিট, ইজ, হ্যাভ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা কি অক্সিলারি হিসেবে আমরা ইউজ করি, তাই তো। কিন্তু বাকি যদি এই শব্দগুলো ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তখন কিন্তু এইগুলা মেইন ভার্ব বলা যাবে। সেন্টেন্সের কন্টেক্সটে এগুলো কিন্তু মেইন ভার্ব, আর কোনো ভার্ব নাই তো। তাহলে এখানে দেখো হি ইজ আ স্টুডেন্ট, আই হ্যাভ এ নাইস পেন, এখানে কিন্তু দেখো অক্সিলারি ছাড়া আর কোনো ভার্ব নাই। সো তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে ইজ কি ভার্ব বা হ্যাভ কি ভার্ব, অক্সিলারি বললে কিন্তু এখানে হবে না, এখানে কি বলতে হবে, এখানে মেইন ভার্ব বলতে হবে তোমাকে এটাকে। চলো সামনে আগাই। আচ্ছা, সে অক্সিলারি ভার্বের কথা বলেছে, যে আমি যে কথাগুলো বলছি তখন তারা মেইন ভার্ব হিসেবে কাজ করে। ওই যে কথাই বললাম, এগুলো নরমালি অক্সিলারির মতো কাজ করে, কিন্তু যখন একা একা বসবে আর কোনো ভার্ব না থাকবে তখন এই অক্সিলারি গুলোকেই তুমি মেইন ভার্ব হিসেবে কাউন্ট করতে পারবা, মেইন ভার্ব হিসেবে তুমি ডিনোট করতে পারবে। আবার এখানে কি বলছে, একাধিক ওয়ার্ড দিয়েও ভার্ব তৈরি হইতে পারে, একাধিক ওয়ার্ড। এই যে একটু আগে বললাম, এগুলোর সাথে যদি আর কোনো ভার্ব থাকে, ওয়াজ ওয়াচিং, এখানে দেখো ওয়াজ কিন্তু একটা অক্সিলারি ভার্ব আর ওয়াচিং কিন্তু এখানে মেইন ভার্ব। এগুলা সব ছোটবেলার পড়া, নতুন তেমন কিছুই না। রনি হ্যাজ গন, এখানে দেখো হ্যাজ তোমার অক্সিলারি, গন একটা কি মেইন ভার্ব। আই, এইটা ইম্পর্টেন্ট, অনেকে তো জিজ্ঞেস করতে পারো এটা কেমনে হইলো, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এখানে একটা হ্যাভ আছে আবার এখানে চার একটা হ্যাড আছে, কোনটা কি, কিভাবে কোনটা কি হয় এখানে। তো প্রথম যে হ্যাভ তা তো কোনো সমস্যা নেই, এটা তো অক্সিলারি, রাইট। পরের যে হ্যাড এটা কিন্তু কোন টেন্সে বলো তো, এটা কোন টেন্স, এটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে, বাক্যটাতে জিজ্ঞেস করবে এই বাক্যটা কোন টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এখানে হ্যাড অর্থ কি, হ্যাডের কিন্তু অনেকগুলো অর্থ আছে। এখানে হ্যাড মানে হচ্ছে টেকেন, আই হ্যাভ টেকেন। আমি যদি বাক্যটা এরকম বলতাম আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, দিস ইজ কারেক্ট। আমার যেহেতু বলছে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এখানে হ্যাড হ্যাড ঠিকঠাক আছে, হ্যাডের ব্যবহারটা ঠিক আছে। আমি আমার লাঞ্চ খেয়েছি বা লাঞ্চ গ্রহণ করছি বা লাঞ্চ নিয়েছি, লাঞ্চ খেয়েছি বলো, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, এখানে হ্যাড কিন্তু V3 ফর্ম অফ মেইন ভার্ব। এই বাক্যটা কিন্তু অনেকভাবে আসতে পারে পরীক্ষায়, জিজ্ঞেস করতে পারে বাক্যটা কোন টেন্সে আছে এটা, আরটা হচ্ছে এই বাক্যটা ঠিকঠাক আছে কিনা, এবং এই যে হ্যাড এটা কি ভার্ব, এটা কি তোমার অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, ওই প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখবা এটাতে। লক্ষ্য করো এখানে হ্যাডটা কি হচ্ছে, একটা মেইন ভার্ব হিসেবে বসছে, এটা ওরা যেটা বলে দিচ্ছে এখানে। এইবার আসো আমরা কোথায় চলে যাব, অবজেক্টে চলে যাব। আমরা অবজেক্টে যাব। ওকে চলো, এতক্ষণ আমরা সাবজেক্ট আর হচ্ছে ভার্ব পড়লাম। এখন সাবজেক্ট ভার্বে পরে মেইন যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে কই যাব, কমপ্লিমেন্ট, এগুলো ক্লাসিফিকেশন, কোথায় কোনটা ব্যবহার করি বা কোথায় কোনটা বসবে সবই আমরা আলোচনা করব। চলো এবার আমরা দেখি একটু আমরা অবজেক্ট। আচ্ছা বাই দা ওয়ে, সাবজেক্টের একটা কথা বলি, সাবজেক্ট যদি একটু ক্লিয়ার করি আমি। সাবজেক্ট পৃথিবীতে সাবজেক্ট পজিশনে দুইটা পার্সন স্পিচ হবে। সামারি করতেছি, পৃথিবীতে সাবজেক্ট পজিশন দুইটা পার্সন স্পিচ হবে, কারা, একটা হচ্ছে নাউন স্ল্যাশ প্রোনাউন। মানে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনো সাবজেক্ট পজিশনে বসতে পারবে না বা সাবজেক্ট হবে না। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনো সাবজেক্ট হবে না, এটা হচ্ছে মেইন কথা, এটা মনে রাখবো।
নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। আচ্ছা, এবার আসি আমরা অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? আচ্ছা, খুব সহজ করে আমি যদি বলি, এখানে অনেক ডিটেলস অনেক কিছু বলছেন, আমি আমার মতো করে একটু চলো দেখাই, তারপর আমরা এগুলো পড়বো। তো নিজে নিজে পড়ে বুঝবো আশা করি। তবে একটু চলো আগে আমরা নতুন কোনো সেন্টেন্সের কনটেক্সট আগে পুরো ব্যাপারটা একটু দেখতে কি হচ্ছে আসলে এটা। ওকে, চলো দেখি। প্রথমত, আই ডু দ্য ওয়ার্ক। ভালো করে বুঝবা, এখন মেইন পড়া কিন্তু আসলে এখনই। আই ডু দ্য ওয়ার্ক। ওকে, অ্যাক্টিভে আছে, এটা কি পাওয়ারফুল সাবজেক্ট? মনে আছে? মনে আছে বলছিলাম যে অ্যাক্টিভে থাকলে সেই সাবজেক্টটাকে আমি পাওয়ারফুল সাবজেক্ট বলবো। বাক্যটাকে আমি যদি প্যাসিভ করি কি হবে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ, তারপর কি হচ্ছে, ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, তো এখানে সাবজেক্ট পজিশনে কে বসলো? দ্য ওয়ার্ক। মনে আছে কি বলছিলাম? সাবজেক্টে দুইটা বলছিলাম, একটা হচ্ছে পাওয়ারফুল সাবজেক্ট, একটা হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট, রাইট? অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটা কি ছিল? পাওয়ারফুল। এটা ছিল পাওয়ারফুল সাবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা, এটা কি ছিল? পাওয়ারলেস সাবজেক্ট, পাওয়ারলেস। ওকে, বুঝলাম। এবার একটু পার্ট বাই পার্ট একটা আমরা একটু অ্যাপ্রোচ করি তো কি কি হচ্ছে। যেহেতু এটা সাবজেক্ট, এটাও সাবজেক্ট, তারপর এটুকু বুঝতেই পারছো, এটুকু হচ্ছে ভার্ব। এখন তাহলে এইটুকু, এটা কি আসলে? চলো দেখি আমরা এটা। সাবজেক্ট হলো, ভার্ব হইলো। এখন ভার্বের পর আসলে কি থাকে? দ্য ওয়ার্ডটা এখানে কি বলবো আমি এটা? তুমি যদি কোনো একটা ভার্বকে কি করবা, আবার রিপিট করি, ভার্বকে তুমি হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করবা। তাহলে এই হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে, আবার বলি, ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি কোনো উত্তর পাও, তাহলে সেটা হবে একটা অবজেক্ট। তাহলে দেখো তো, আমি যদি বাক্যটাকে প্রশ্ন করি যে আই ডু হোয়াট, কি করি, তাহলে ভার্বকে আমি যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে উত্তর কিন্তু দ্য ওয়ার্ক আসে, আসে না? আই ডু হোয়াট, আমি কি করি? আমি কাজটি করি। তাহলে ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে তুমি দ্য ওয়ার্কটা উত্তর আসতেছে, তাহলে এই বাক্যের কনটেক্সটে দ্য ওয়ার্ক এটা কিন্তু একটা অবজেক্ট। আই রিপিট, তুমি একটা ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করবা। হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি কোনো উত্তর পেয়ে যাও, তাহলে সেটা একটা অবজেক্ট হবে। এখানে দেখো, আই ডু হোয়াট, আমি কি করি? ভার্বকে আমি যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে কিন্তু দ্য ওয়ার্ডটা উত্তর আসতেছে, রাইট? তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট। ইভেন এবার দেখো বাক্যটার মধ্যে দ্য ওয়ার্ক, এটা কি আছে এখানে? দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট পজিশনে আসছে। ইজ ডান, এটুকু হচ্ছে ভার্ব। বাই একটা প্রিপোজিশন। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হুম? দ্য ওয়ার্ক ইজ ডান বাই হুম? তাহলে দেখো, ভার্বকে আমি যদি হোম দিয়ে প্রশ্ন করি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হুম, তাহলে হোমের অ্যান্সার কিন্তু এখানে মি আসে। এই বাক্যের কনটেক্সটে কিন্তু মি কিন্তু এটা কিন্তু আরেকটা অবজেক্ট। তাহলে প্রথম বাক্যটার মধ্যে দ্য ওয়ার্ক এটা একটা অবজেক্ট, আর পরের বাক্যটার মধ্যে মি এটাও একটা অবজেক্ট। প্রথম বাক্যটার মধ্যে ভার্বকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমি অবজেক্ট পাইছি, পরের বাক্যের মধ্যে আমি ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্ট পেয়েছি। তাহলে পুরোটা যদি সাম আপ করি, চলো সাম আপ করলে তাহলে কি দাঁড়ায়? কি দাঁড়াইলো আমার পুরো ব্যাপারটা? প্রথমত, ভার্বকে কি হয় দেখো, ভার্ব, ভার্বের আগের পজিশনে কে থাকে আসলে নরমালি? ভার্বের আগের পজিশনে নরমালি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে। আর ভার্বের পরের পজিশনে কে থাকে? নরমালি অবজেক্ট থাকে। অ্যাবনরমালি অনেক কিছু হইতে পারে, রাইট? অ্যাবনরমালি অনেক কিছু হইতে পারে, কারণ সাবজেক্ট তো ওই যে একটু আগে দেখলাম না, তোমার হেয়ার বা দেয়ার, ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার, তারপরে তারপরে কি সাবজেক্ট বসছিল, তাই না? হেয়ার ইজ এ প্যান, দেয়ার আর টু বয়েজ, এরকম। ইভেন তোমার আবার ইন্টারগেটিভ সেন্টেন্সও কি হয়? ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে তোমার ভার্বের পরে হয় সাবজেক্ট। তো নরমালি আমরা কি বলি, এই কারণে নরমালি কি বললাম যে ভার্বের কনটেক্সটে আগে তোমার কি হচ্ছে? সাবজেক্ট। আর ভার্বের কনটেক্সটে পরে হচ্ছে তোমার অবজেক্ট। এবার বুঝবো কেমনে? ভার্বকে দেখো, অবজেক্ট কি বললাম জানি? ভার্বকে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো, আবার হোম দিয়ে প্রশ্ন করতে পারো। ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে তুমি যদি কোনো উত্তর পেয়ে যাও, তাহলে সেটা হবে একটা অবজেক্ট। আবার বলি, ভার্বকে হোয়াট হোম দিয়ে প্রশ্ন করবা, তাহলে সেটা একটা অবজেক্ট হবে, হোয়াট হোম। এবার এবার একটু দেখো তো বাক্যটা, আই ডু হোয়াট, তার মানে হু ডু দ্য ওয়ার্ক। ভার্বকে তুমি হু দিয়ে প্রশ্ন করো, কে কাজটা করে? আমি কাজটা করি। তাহলে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে তুমি আই আসে, তাই তো? তারপরে হোয়াট ইজ ডান বাই মি,
কি আমার দ্বারা করা হয়, তাহলে ভার্বকে আবার হোয়াট দিয়ে প্রশ্ন করলেও আমার উত্তর কিন্তু সাবজেক্ট আসে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট আবার কেমনে আসে, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে আসতেছে, আবার হোয়াট দিয়ে প্রশ্ন করলেও আসতেছে। চলো একটু গুছায় লিখি। এখানে কিন্তু হোয়াট আছে, খেয়াল করছো? ওকে ফাইন, তাহলে আমি এখানে হোয়াট লিখলাম, আর আবার আই ডু দা ওয়ার্ক, হু ডু দা ওয়ার্ক, এই যে ভার্বকে দেখো, ব্যাপারটা খেয়াল করছো? এই যে অনেকেই তোমাদের দেখো না, মনে আছে যে হু আর হুমের মধ্যে পার্থক্যটাকে, এই যে আশা করি এবার ব্যাপারটা বুঝতে পারছো এবং বুঝতে পারছো যে কোথায় কি ঘটছে এখানে। খুব ভালো করে তাকাও, খুব ভালো করে তাকাও, এইখানে কি আছে, এইখানে তোমার হুম আছে, এখানে কি ভুল লিখছি তো, এখানে তো হুম হবে না, এখানে হু হু, এখানে কি হবে, ডাব্লিউ, এখানে হবে হু, এখানে হবে হু, আর ওইখানে হবে হুম। তাহলে আবার বলি, ভার্বকে হু, আই ডু দা ওয়ার্ক, তাহলে হু ডু দা ওয়ার্ক, কে কাজটি করে, তাহলে হুকে, ভার্বকে তুমি হু দিয়ে প্রশ্ন করলে তাহলে যেটা পাচ্ছ, তাহলে সেটা কি হবে, সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। ইভেন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, হুম, ভার্বকে আবার হুম দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্ট পাচ্ছি। ডিফারেন্সটা কোথায় দেখো তো দুইটার মধ্যে, ডিফারেন্সটা দেখো এখানে তোমার হু আর হচ্ছে হুম এর মধ্যে, হোয়াট কিন্তু আসতেছে এখানে। তাহলে চলো সেই দুইটা বাক্য এখানে আবার লিখে তোমাকে বুঝিয়ে দিই। ধরো এই যে কি বলতে চাচ্ছিলাম, আই টু দা ওয়ার্ক, এটা খুব ভালো করে বুঝে ফেলো, তাহলে অনেক কিছু দেখো তুমি ধরতে সুবিধা হবে, সহজ হবে। তারপরে এই বাক্যটিকে প্যাসিভ করতাম, কি জানি করতাম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, আসো এবার খুব ভালো করে নিবিড় ভাবে দেখি। এই হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব চেক করে দেখো, হু ডু দা ওয়ার্ক, কে কাজটি করে, হু ডু দা ওয়ার্ক কিন্তু বলছো, তাহলে দেখো এখানে আইটা আসতেছে কি দিয়ে, এই হু এর কনটেক্সটে, ঠিক আছে। আই ডু হোয়াট, আমি কি করি, তাহলে দেখো এই দা ওয়ার্কটা আসতেছে কার কনটেক্সটে, হোয়াট এর কনটেক্সটে। ভার্বকে প্রশ্ন করে কিন্তু করলাম, তাহলে ভার্বকে প্রশ্ন করে হু দিয়ে বের করলাম, ভার্বকে প্রশ্ন করে হোয়াট দিয়ে করলাম। আমি কিন্তু অনেক আঁকা কি করতেছি হয়তো বা, কিন্তু একবার যদি বুঝতে পারো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা কনফিউশন ক্রিয়েট করে, খুব স্মুথ এন্ড স্মার্টলি এবং কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবো যদি খালি এই কনসেপ্টগুলো খালি ঠিকঠাক করে ভালো করে বুঝো। নেক্সট আসো, উপরের বাক্যটাকে আমি প্যাসিভ করলাম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে দেখো ইজ ডান, এইটুকু হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট ইজ ডান বাই মি, হোয়াট এর অ্যান্সার দেখো, ভার্বকে তুমি হোয়াট দিয়ে কোশ্চেন করেছো, হোয়াট ইজ ডান বাই মি, রাইট, হোয়াট এর অ্যান্সার কিন্তু এখানে দ্য ওয়ার্ক আসতেছে, চেক ইট আউট। তাহলে হোয়াট ইজ ডান বাই মি, হোয়াট এর অ্যান্সার কিন্তু এখানে দ্য ওয়ার্ক আসতেছে। এইবার আমি যদি বলি দ্য ওয়ার্ক ইজ ডান বাই হুম, খেয়াল করো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হুম, তাহলে হুম এর অ্যান্সার কিন্তু এই মি আসতেছে, তাহলে মি কিন্তু হবে এটা একটা অবজেক্ট। এই হচ্ছে পুরা, অনেক বেশি অ্যানোটেট করলাম হয়তোবা, কিন্তু এটা কিন্তু মেইন কনসেপ্ট, এতক্ষণ বকবক করেছি যা যা করলাম সবকিছু ঘোরা কিন্তু এইটা যদি ঠিকঠাক করে বুঝে ফেলতে পারো, বললাম তো বিলিভ মি, অনেক এমসিকিউ, অনেক পার্সেসিভ ডিটেকশন, অনেক কিছু তুমি খুব স্মুথ এন্ড স্মার্টলি করতে পারো যদি এই যে যাবত যা বললাম এখানে যদি ঠিকঠাক করে ধরতে পারো। ইভেন এখানে হু ভার্সেস যে হুম এর মধ্যে পার্থক্যটা, আমাদের অনেক সমস্যা হয় প্রোনাউনের মধ্যে যে কোনখানে হু বসাবো কোনখানে হুম বসাবো, এটা কিন্তু অনেকটাই কেটে যাবে জাস্ট এই কনসেপ্টটা ঠিকঠাক করে বুঝতে পারলে। আশা করি এটা ভালো করে বুঝবা। বেদে গাইসো ফর মাই টিম, ঠিক আছে, এটা দেখবা কি কি বলছি এখানে, কিভাবে কি করলাম, লিঙ্ক আপ করলাম, একবার একটু দেখে নাও, তাহলে আশা করি হয়ে যাবে। মুভিং নেক্সট, চলো সামনে যাচ্ছি আমরা। তাহলে এখানে অবজেক্টের কনটেক্সটে করে কি কি বলেছে একটু দেখি আমরা। হ্যাঁ, তাহলে সাবজেক্ট সাবজেক্ট কি করলাম, নাউন বা প্রোনাউন যে, ও বাই দা ওয়ে, সাবজেক্ট পজিশনে আমরা কি বললাম, প্যাসিভের সময় কি হয়, প্যাসিভের সময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসে না, অবজেক্ট পজিশনে যেটা থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়, তাই তো প্যাসিভের সময়। তাহলে আমি কিন্তু বলতেই পারি সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে কারা কারা বসবে, নাউন এন্ড প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনো সাবজেক্টও হবে না, কখনো অবজেক্টও হবে না, পয়েন্ট টু বি নোটেড। আবার বলি, নাউন এন্ড প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনো সাবজেক্ট হবে না, কখনো অবজেক্ট হবে না, দ্যাটস ইট। ওকে, চলো এবার আসি আমরা। একটু আগে দেখলাম আমরা, খেয়াল করো, আমি বললাম যে অবজেক্ট দুইটা হয়, হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাই, আবার হোম দিয়ে প্রশ্ন করলে পাই। এবার অবজেক্ট আবার দুইটা টাইপসের আছে, ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখন যেটা পড়াবো। তাহলে আমি দেখলাম ভার্বকে আমি হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, দুইটা মানে অবজেক্ট পাই, তাই তো। অবজেক্ট দুইটা টাইপসের আছে, টু টাইপস, অবজেক্ট টু টাইপসের আছে। একটা কি, নাম্বার ওয়ান হচ্ছে তোমার, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার ওয়ান তোমার ডিরেক্ট,
একটা হচ্ছে ইনডিরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা পরীক্ষার সময় আসে, আন্ডারলাইন করে জিজ্ঞেস করে এটা কি, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট পরে আসে, এটা কি অবজেক্ট বা কোন ধরনের অবজেক্ট, সেটা কিন্তু আসে অনেক সময়। আচ্ছা, এখন বুঝবো কেমনে? হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে একটা বাক্যের মধ্যে কি একাধিক অবজেক্ট থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারে। আসো এক্সাম্পল দেখি আমরা। স্লাইড পরে পড়বো, আমরা বেসিক গুলো একটু স্ট্রং করে নিই, তারপরে স্লাইডে দেখবো, তাহলে অনেক ইজি হবে এন্ড কুইক হবে আর কি। এটা ধরো আমি বললাম যে আই, সেই বাক্যটা আগে যাই, আই ডু দ্য ওয়ার্ক। এখানে তো কি একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, তাই তো? এবার আমি যদি বলি হি গেভ মি দ্য টাস্ক, সে আমাকে কাজটা দিয়েছিল, গেভ মি দ্য টাস্ক। ওকে ফাইন, নাও কাম টু দ্য পয়েন্ট। সেন্টেন্স গুলো পার্ট বাই পার্ট দেখি আমরা। এটা কি হবে? সাবজেক্ট হবে। গেভটা কি হবে? ভার্ব হবে, তাই তো? রাইট, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি হবে? এটা হবে একটা অবজেক্ট। অনেকে জিজ্ঞেস করতে পারো এত ডিটেলস কেন পড়তেছে বা এগুলো এত বকবক কেন করতেছে? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ এই অবজেক্টের ব্যাপারগুলো তুমি বুঝতে পারলে ক্লজ ফ্রেজ তোমার অনেক সহজ হবে। ইভেন অনেক শব্দ কোনটা কোন পার্টস স্পিচ, অনেক সময় আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, ওগুলো বললাম তো, এই কনসেপ্ট গুলো দ্বারা খুব ইজিলি এন্ড কনফিডেন্টলি তুমি সলভ করে ফেলতে পারবে। আমরা ওগুলো পারি না তখন, যে কোনটা কোন ক্লজ, কোনটা কোন ফ্রেজ ধরতে পারি না, বা কোনটা কোন শব্দ কোন পার্টস স্পিচ, এটাও আমরা সব ধরতে পারি না, বা সমস্যার সৃষ্টি হয় এই কনসেপ্ট গুলোর জন্য। একবার এগুলো একটু মানে স্ট্রিংস অফ পার্লস এর মতো তুমি একবারে একসাথে কি করে মালার মতো, পার্লের যে মালা আছে না, মালার মতো তুমি চেনের মতো একদম করে সবগুলো একটু জোড়া লাগিয়ে দেখো, পরে দেখো তুমি কি ঘটে, ব্যাং, এনিওয়ে, তো হি গেভ, এবার আসো হি গেভ হোয়াট। ভার্বকে আমি যদি কি করি, প্রশ্ন করি, হি গেভ হোয়াট, কি দিল? হি গেভ হোয়াট কি দিল? তাহলে ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তর কিন্তু কি পাও? হোয়াট এর অ্যান্সার কিন্তু দ্য টাস্ক আসে, রাইট? তাহলে হি গেভ দ্য টাস্ক। ওকে, ইভেন আমি যদি বলি হি গেভ হোম, কাকে দেয়? ভার্বকে তুমি যদি হোম দিয়ে কোয়েশ্চেন করো, তাহলে কিন্তু এখানে মি আসে, তার মানে দেখো এটা কিন্তু আরেকটা অবজেক্ট। মনে আছে কি? রিমেম্বার দ্য নেম, না? মনে আছে? ভার্বকে আমি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করব, তাহলে ভার্বকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, আবার হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। তার মানে এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে দ্য টাস্ক। একটু আগেই তো বললাম, মনে আছে? কি কি জানি ছিল? অবজেক্ট, একটা ছিল ডিরেক্ট অবজেক্ট, আর একটা ছিল ইনডিরেক্ট অবজেক্ট। এখন পরীক্ষায় আসে যে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট, বুঝবো কেমনে? সিস্টেম কি? তো এখানে তো কোনো একটা ডিরেক্ট হবে আর কোনো একটা ইনডিরেক্ট হবে, কিভাবে বুঝবো বা কেমনে বুঝবো? এটা খুব সহজ করে তোমার আমি যদি বলি, দুটো অবজেক্ট আছে তো, আমরা যখন স্কুল কলেজে পড়তাম, ইউনিভার্সিটির সামনে পড়বো, তখন পরিচয় সম্বলিত কার্ড দিবে, একটা কার্ড, রাইট? সে কার্ডের নাম কি মনে আছে? আইডি কার্ড। তো আইডি মনে থাকবে তো, তাই না? আইডি। তাহলে দুটো অবজেক্ট পাশাপাশি থাকলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর পরেরটা হবে একটা ডিরেক্ট অবজেক্ট। শেষ, পুরোপুরি শেষ, সব শেষ হয়ে গেছে এখানে কিন্তু। আবার রিপিট করি, দুটো অবজেক্ট পাশাপাশি থাকলে তাহলে প্রথমটা হবে একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর পরেরটা একটা ডিরেক্ট অবজেক্ট। অনেকে ব্যক্তি বস্তু দিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তি বস্তু দিয়ে পড়লে একটু ঝামেলা হয় মাঝে মাঝে, তো সেই কারণে এটা অ্যাভয়েড করলাম আর কি। তাই আমি রিপিট, দুইটা অবজেক্ট যদি পাশাপাশি থাকলে, তাহলে প্রথম যে অবজেক্ট সেটা একটা ইনডিরেক্ট, আর পরেরটা হবে একটা ডিরেক্ট। সো এখানে দেখো হি গেভ মি দ্য টাস্ক, তাহলে এখানে কি হবে? আই, এটা তোমার ইনডিরেক্ট, INDIRECT, ইনডিরেক্ট। আর দ্য টাস্ক, এটা কি হবে? এটা হবে একটা ডিরেক্ট, এটা হবে একটা ডিরেক্ট অবজেক্ট। শেষ। বাট যদি 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 আমি চেঞ্জ করি, এবার আমি যদি চেঞ্জ করে আবার যদি লিখি, একটু আগে লিখছিলাম হি গেভ মি দ্য টাস্ক, তো আমি আবার বাক্যটা লিখি, হি গেভ মি দ্য টাস্ক, হি গেভ মি দ্য টাস্ক। ওকে, তো এটা কি জানি ছিল? আই, আর এটা ছিল ডি, আইডি, তাই তো? এখন কি করব? চেঞ্জ করে দিব, পজিশন গুলো চেঞ্জ করে দিব। কেন এটা অবজেক্ট বললাম? হি গেভ হোম, কাকে দিল? ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলে এর পাচ্ছি জবাব। হি গেভ হোয়াট, কি দিল? ওকে, হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার পজিশন গুলো চেঞ্জ করে দিব, আই মিন দ্য টাস্কটা আমি আগে নিয়ে আসবো, মিটাকে পরে নিয়ে গেলো। এবার করলে কি হবে আসলে? হি গেভ দ্য টাস্ক, গেভ দ্য টাস্ক টু মি, নাও চেক ইট আউট।
হোয়াট হ্যাপেন্স, কি ঘটলো? হি গেভ হোয়াট, ঠিক আছে, হোয়াট অবজেক্ট, ইভেন হি গেভ হুম, কাকে, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। দুইটা অবজেক্ট আছে এখানে, রাইট? ওইটা অবজেক্ট, ওইটা অবজেক্ট, কিন্তু পয়েন্ট টু বি নোটের পজিশন গুলো কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছি আমি। এখন যে পজিশন গুলো আমি যে চেঞ্জ করলাম, ব্যাপারটা কি হইলো? আগে তো না হয় এটার মধ্যে কি ছিল, আইডি, ওটার মধ্যে কি ছিল, আইডি। আমি দেখতে পাচ্ছি ডিটা আমি আগে নিয়ে আসছি, খুব ভালো করে তাকাও কি বলতেছি এখন, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলছি। ডিটা কিন্তু আমি আগে নিয়ে আসছি, আর আইটা কিন্তু এখানে পরে নিয়ে গেছি। তো পজিশন গুলো যে আমি যে চেঞ্জ করলাম, মাঝখানে নতুন একটা শব্দ ইনসার্ট হইলো। কি সেই শব্দটা? সেটা একটা টু। টুটা কি একটা? ইটস এ প্রেপোজিশন। প্রেপোজিশন এখানে ইনসার্ট হইল বা ইনসার্শন ঘটলো আর কি। তাহলে পুরোটা একটা সাম আপ করি। এই দুটার কনটেক্সট কি হইলো? একটা হচ্ছে তোমার কি, আইডি, আরটা হচ্ছে ডিআই। ডিআই যদি হয়, ডিরেক্টর যদি আগে হয় আর ইনডাইরেক্ট যদি পরে হয়, মাঝখানে কি ঢুকবে? ইটস আ প্রেপোজিশন। শেষ। এটা কিন্তু মারাত্মক একটা এমসিকিউ, অনেক অ্যাডমিশন টেস্টগুলোতে, অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে এটা পাবা। লেটস হ্যাভ আ রিক্যাপ। বারকে হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে আমি যদি উত্তর পাই, সেটা একটা অবজেক্ট হবে। দুই টাইপসের আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট। তো ইনডাইরেক্ট আমরা বুঝবো আইডি, আর যদি ডি হাই হয় মাঝখানে কি ঢুকবে? আবার বলি আই ডি, আই ফর হচ্ছে ইনডাইরেক্ট, ডি ফর হচ্ছে ডিরেক্ট, কিন্তু যদি পজিশনগুলো চেঞ্জ করে ফেলে তো মাঝখানে কি ঢুকবে? ইনসার্শন কি হবে? ইটস এ প্রিপোজিশন। দ্যাটস ইট। তাহলে আইডি আর হচ্ছে ডিআই, তাহলে ডিআই ঘটলে কি করবে দেখো, মাঝখানে একটা প্রিপোজিশন ঢুকবে, দ্যাটস ইট, আর কিছু না। খুব ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পড়ায় ফেলাইছে এখানে। ইটস বিয়ন্ড ইমাজিনেশন। এখন জাস্ট পড়ে দেখো, স্লাইডগুলো পড়ে দেখো কত সহজ হয়ে গেছে। চলো দেখি আমরা এখন স্লাইড পড়বো। ওকে, চলো। অবজেক্ট এখান থেকে, অবজেক্ট শুরু তো, হ্যাঁ অবজেক্ট এখান থেকে শুরু। চলো দেখি, খুব কুইকলি গো থ্রু করবো। করিম সাবজেক্ট আছে, হেল্প ভার্ব আছে। করিম হেল্প হোম, কাকে করলো? আমাকে। মি আছে এখানে একটা, একাধিক নাই। আচ্ছা, তারপর কাউসার ওয়াজ ড্রাইভিং হোয়াট। তাহলে দেখো এখানে ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, একটা একটা কি পেলাম? অবজেক্ট পেলাম। ওকে ফাইন। এইবার এইবার অন্য যে সেন্টেন্স গুলো দেখি আমরা, এখানে যেটা দিচ্ছে এ কাম টু দ্য পয়েন্ট, কি বলছে? হি, তারপর হচ্ছে গেভ, হি গেভ, গিভটা কি হবে? এখানে একটা ভার্ব। এবার আসো, হি গেভ হোম, কাকে দিল? ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলাম, মি আসলো এখানে। হি গেভ হোয়াট, কি দিল? নাইস পেন। খেয়াল করছো? তাহলে মি আর হচ্ছে নাইস পেন, তাহলে এখানে কি বসলো? এখানে বলো তো পজিশনটা কি? এখানে হচ্ছে আই আর হচ্ছে ডি, ইনডাইরেক্ট আর হচ্ছে ডিরেক্ট, দ্যাটস ইট। নাও পরেরটা দেখি তো। সালমা ইজ স্লিপিং নাও, এখানে সালমা আছে, ইজ স্লিপিং আছে, ভার্ব, আর কোনো কিছু নাই। তো ওই কনটেক্সটে নাওটাকে কি বলবো? আমি চাইলে এক্সটেনশন বলতেই পারো, এক্সটেনশন কিন্তু বলতে পারো। কেন? সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, প্রেডিকেটের মধ্যে কি থাকে? ভার্ব ছিল। অবজেক্ট তো নাও থাকতে পারে, এখানে নাও কিন্তু অবজেক্ট না, তাহলে এখানে নাওটা কি যদি কেউ জিজ্ঞেস করে? ইটস এন এক্সটেনশন। এক্সটেনশন পার্টের মধ্যে তো অনেক কিছুই করতে পারে, যদি জিজ্ঞেস করে তাহলে এক্সটেনশন পার্টের মধ্যে এখানে নাওটা কি? এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস না, অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে এখানে এটা। ওকে ফাইন। তো দেখে নিলাম সবকিছুতে, চলো এবার খুব কুইকলি গো থ্রু করি। এখানে যে দেখো, ইনডাইরেক্ট হচ্ছে ডিরেক্ট, আইডি মনে আছে পড়াইছিলাম সব। এখন জাস্ট আমরা খালি কি করব, সব বাকিগুলো সব পড়ে নিবা। ব্যক্তি বস্তু দিয়ে সব সময় যে হবে, নট লাইক দ্যাট। আমি আইডি দিয়ে পড়াইছি, আইডি দিয়ে খুব সহজে ধরে ফেলতে পারবা, ট্যাকল করে ফেলতে পারবা সব সহজে। এবার কিছু ভার্ব আছে এখানে দেখো। আমরা তো কি করলাম, আইডি ঠিক আছে, তো ডিআই হলে কি হয়? মাঝখানে একটা প্রিপোজিশন যুক্ত হয়, দুটো প্রিপোজিশন হয়, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর। এখন কোনটা কখন হয়? তো এটার জন্য একটা চার্ট দিয়ে দিছে ওরা, উদ্ভাস থেকে একটা চার্ট দেওয়া আছে আমাদের। দেখো এখানে কি কি দিছে, এখানে টু, এখানে সবগুলোতে টু আসে মনে হচ্ছে, হ্যাঁ এখানে সবগুলোতে টু। এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখে নিলা। তার মানে এই ভার্ব গুলো যদি থাকে, এই ভার্ব গুলার পরে তুমি যদি কি করো, এই ভার্ব গুলার পরে কি করো, তুমি যদি ডিআই করো, ডিআই করো, তাহলে মাঝখানে কি ঘটবে? মাঝখানে টু বসবে, অন্য কিছু বসবে না। এই যে এক্সাম্পল দেওয়া আছে এখানে, এটা সবগুলো একটু পড়ে নিবা, সবগুলো একটু পড়ে নিবা। এই যে স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডিআই, এখানে মাঝখানে টু বসছে। ওকে, পরে দেখো ফরও তো বসলো, তাই না? ফরও তো বসতে পারে, যে সাবজেক্ট আছে, ভার্ব, দেখো কি আছে এখানে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডিরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট আছে, ফর, মাঝখানে ফর ঢুকছে। কোন কোন ভার্বের ক্ষেত্রে ফর ঢুকে? এই যে দেখো এগুলা, বুক ভার্বগুলো একটু মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়ে নিল। বুক, কিপ, বাই, ব্রিং, মেক, গেট, কুক, ফাইন, এগুলো কি হবে? এগুলোর মধ্যে ফর বসে। দেখো দ্য হোস্টেস মেড কফি, মেড হোয়াট, দেখো ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করেছো, পাইছো। ঠিক আছে, ফর হোম, কার জন্য?
হোম 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 হোমের অ্যান্সার দেখো এইটুকু আসতেছে হোম, তাহলে ফর অল, তাই তো? মাঝখানে কিন্তু ফর আসছে, তাহলে এটা কি হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট, মাঝখানে ফর। মনে আছে? সব সেম। এই যে দেখো এখানে ফর দিছে, এখানে ফর দিছে, এখানেও ফর দিয়েছে, এখানেও ফর দিয়েছে, একটু বললাম। তাহলে সামারি মনে আছে তো না? কি জানি বললাম, একটা হচ্ছে আইডি ছিল, একটা কি ছিল, ডিআই ছিল। ডিআই হলে মাঝখানে জানি কি ঢুকবে, মাঝখানে কি ঢুকবে বলো? মাঝখানে হচ্ছে প্রিপোজিশন ঢুকবে। তো প্রিপোজিশন হবে দুইটা, কি কি? একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর। লিস্টটা কি, কোনটা কোথায় টু বসবে কোথায় ফর বসবে এটা এখানে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিলাম। এই পুরো সামারি হচ্ছে এটুকু আর কি। পড়াচ্ছি কিন্তু খুব অল্প জিনিস, কিন্তু এটা কিন্তু খুব জিস্ট, কিন্তু এটা খুব একটু ভালো করে যদি খালি মানে বললাম তো ভালো করে বুঝতে পারো, অনেক কিছু তুমি করে ফেলতে পারবা। অনেক এমসিকিউ বললাম তো, ইটস পিওর ইমাজিনেশন। ওকে, তারা এখানে আরো অনেক কিছু দিচ্ছে, দেখো জন বট হোম, মানে দেখছো বারকে হোম দিয়ে প্রশ্ন করলা, পাইছো এটা। তারপরে জন বট কিনেছিল, বাই এর পাস্ট টেন্স তো বট, পাস্ট টেন্স জন বট হোয়াট কি, তাহলে দেখো এখানে আসছে হুম, এখানে আসছে হোয়াট। তো এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, মনে আছে? পাশাপাশি থাকলে কি হবে আইডি, মাঝখানে টু নাই ফর নাই, তাহলে আইডি, তাহলে এটা কি তোমার ইনডাইরেক্ট, এটা ডিরেক্ট, ঠিক আছে? এই তারা এখানে গেলে ঘুরে ফিরে এগুলোই বলছে আর কি। এটা মেন জিনিসপত্র আসলে এখানে এটা, আশা করি এগুলো বুঝতেই পারছো, ধরতে পারবা সবকিছু এখানে এটাই বলছে। দ্য অফিস স্টাফ গেভ ফিলিপ এ কার্ড, দেখো গেভ হোম কাকে দিল, ফিলিপকে দিল, কি দিল, এ কার্ড দিল, তাই তো? তাহলে দেখো এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট, মাঝখানে কোনো টু নাই, কোনো ফর নাই, দ্যাটস ওয়াই এটা কি হবে আইডি। শেষ। পরীক্ষার প্রশ্ন কেমনে আসে? বাক্য বাক্য দিয়ে জিজ্ঞেস করবে নিচে কোনটা ডিরেক্ট বা কোনটা ডিরেক্ট অবজেক্ট বা কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, অথবা ফিলিপে নিচে আন্ডারলাইন করে দিবে বা কার্ডের নিচে আন্ডারলাইন করে দিবে, জিজ্ঞেস করবে এটা কি, এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট না অন্য কিছু। এই হচ্ছে পুরো কনটেক্সট। আশা করি অবজেক্ট ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। সো লেটস হ্যাভ এ রিক্যাপ। সাবজেক্ট ছিল, মনে আছে? ভার্ব ছিল, তারপর অবজেক্ট ছিল। সাবজেক্ট কি ছিল মনে আছে? হু দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্বের আগে থাকবে নরমালি হু দিয়ে প্রশ্ন করতে হবে, আর হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। অবজেক্টে কি ছিল? হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, হুম দিয়ে প্রশ্ন করতে হবে, এই তো? রাইট। অবজেক্ট ছিল দুইটা টাইপসের, একটা ছিল তোমার আইডি, একটা হচ্ছে ডিআই, আই মিন ডিরেক্ট আর ইনডিরেক্ট, দ্যাটস ইট। আর কিছু নেই, বেশি কিছু পড়া নেই, কিন্তু খুব সহজ অল্প কিছু জিনিস পড়াইছি। নাও কাম টু দা পয়েন্ট, আজকে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল, এখন ইম্পর্টেন্ট টপিক, দিস ইজ কমপ্লিমেন্ট। চলো কমপ্লিমেন্টে যাই। এখানে তারা কুইক বাইটের মধ্যে দেখো আমি যা যা পড়াইছি সব এখানে ইনক্লুড করা আছে। সাবজেক্টের মধ্যে মনে আছে পড়াইছিলাম এই যে হু আর কি হোয়াট, হু আর হোয়াট। সাবজেক্টকে তুমি হু দিয়ে কোয়েশ্চেন করবা, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবা, দ্যাটস ইট, কথা শেষ। এই যে দেখো আবার এখানে ইম্পর্টেন্ট নোটটা কি বলছে, আমরা কিন্তু হোয়াট কিন্তু সাবজেক্টও পেয়েছিলাম, অবজেক্টও পেয়েছিলাম, মনে করে দেখো। কি দ্বারা প্রশ্ন করলে যেমন সাবজেক্ট পাওয়া যায় তেমনই অবজেক্টও পাওয়া যায়। এখন বুঝবো কেমনে? পজিশন দিয়ে বুঝবা। ভার্বের আগে যদি বসে তাহলে সেটা সাবজেক্ট হবে, আর ভার্বের পরে যদি বসে তাহলে সেটা কি হবে, একটা অবজেক্ট হবে। ভাই হোয়াট তো দুইখানেই আস। তারপর অবজেক্ট কি কি বললাম পড়াইছিলাম, হোম দিয়ে প্রশ্ন করব, আবার হোয়াট দিয়ে প্রশ্ন করব। তারপর আইডি, দেখো এখানে বট একটা আছে, একটা থাকলে সেটা কি হবে ডিরেক্ট হবে, ইনডাইরেক্ট হবে না। ইনডাইরেক্ট কিন্তু ডিরেক্টের কনটেক্সটে আসে, ইনডাইরেক্ট অবজেক্ট ডিরেক্টের কনটেক্সটে আসে। ইনডাইরেক্ট আগে দিব, ইনডাইরেক্ট শুধু ইনডাইরেক্ট দিব নট লাইক দ্যাট, এরকম হবে না কিন্তু। একটা অবজেক্ট থাকলে সেটা তুমি ইনডাইরেক্ট বলবা, ডিরেক্ট বলবো না। ওকে, এখানে দেখো সবকিছু অ্যানালাইসিস করে দিয়েছে, ব্যাখ্যা দিয়ে দিয়েছে। ওকে, এইবার আসো আমরা আজকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। লুক এট দ্য স্পেলিং কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট বাংলায় কি বলে? বাংলায় এটাকে বলা হয় পরিপূরক। পরিপূরক, এই কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। এবং এটা কি সহজ করে যদি বলি, যে যে কোনো কিছু কমপ্লিট করে, যে কোনো কিছু কমপ্লিট করে, যে কোনো কিছু কমপ্লিট করে ওরে বলা হয় কমপ্লিমেন্ট। আবার বলি, পরিপূরক যে কোনো কিছু কমপ্লিট করে ওরে বলা হয় কমপ্লিমেন্ট। এখন অবজেক্টের মতো কমপ্লিমেন্ট দুইটা টাইপসের আছে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আসো চলো একটু ডিপ ডাইভ দিই এগুলোতে কি কি হয়েছে, কেন হয়েছে আসলে এগুলো কমপ্লিমেন্ট যে হচ্ছে এগুলো। চলো প্রথমত সাবজেক্ট কমপ্লিমেন্ট, পরে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, ডিটেলস পরে পড়বো, আমি কিছু এক্সাম্পল দিই। চলো এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট খুব সহজ করে বলি, ম্যাক্স। ওকে, দিস ইজ ম্যাক্স সাবজেক্ট, কোনো সমস্যা নেই। এখানে কি ইজ ভার্ব। আমি যদি বলি ম্যাক্সিস, বাক্যটা ইনকমপ্লিট না? বাক্যটা এখানে ইনকমপ্লিট, রাইট? আচ্ছা, বাক্যটা এখানে ইনকমপ্লিট দেখতে পাচ্ছি, ম্যাক্স আর হচ্ছে
ইজ সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাক্যটা ইনকমপ্লিট। এখন তাহলে এই যে ম্যাক্সিস হোয়াট, কিছু নাই তো, তাহলে কি করলা, মাই বেস্ট ফ্রেন্ড দিয়ে এই বাক্যটাকে তুমি কমপ্লিট করলা। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে মাই বেস্ট ফ্রেন্ড তুমি এখানে ইউজ করেছো, এটার সাথে কার সম্পর্ক? বলো কার সম্পর্ক? এটা কি ইজ নাকি ম্যাক্স? অবশ্যই ম্যাক্স। আমি বলতে পারি, দেখো তো আমি কিরকম বলতে পারি, যে আমি যদি এখানে বলি এরকম কি, যে ম্যাক্স, আমি যদি এখানে বলি যে ম্যাক্স ইকুয়ালস টু মাই বেস্ট ফ্রেন্ড, পারি? দেখো তো, মানে ম্যাক্স এন্ড মাই বেস্ট ফ্রেন্ড একই পার্সন, একই জিনিস, বা একই পার্সনকে রেফার করতেছে। ইয়েস, তার মানে দেখো ম্যাক্সটা এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে এটা সম্পর্ক, এই কারণে এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। আবার রিপিট করি, এই কারণে এটাকে কি বলা হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরের বাক্যে দেখো, ম্যাক্স সাবজেক্ট আছে, এখানে ইজ আছে, ম্যাক্স ইজ কিউট, তাহলে কিউটের সাথে কার সম্পর্ক? অবশ্যই ম্যাক্সের সম্পর্ক। তাহলে আমি কি বলতে পারি, ম্যাক্স সাবজেক্ট আছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিউট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো তার মানে এটা অ্যাডজেক্টিভ যেহেতু, তার মানে এটাও একটা কমপ্লিমেন্ট, এটাও একটা কমপ্লিমেন্ট। তাহলে আসো নাও, কাম টু দ্য পয়েন্ট। পুরো ব্যাপারটা একটু আমি সামারি করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ভালো করে বুঝো, এখন আমরা কমপ্লিমেন্টে যাচ্ছি আমরা। COMPLEMENT। কমপ্লিমেন্ট আবার দুটো টাইপ, দুটো পার্টস অফ স্পিচ হয়। কমপ্লিমেন্ট আবার দুটো টাইপসের হয়। আগে টাইপসটা বলি, টাইপস, টু টাইপস কমপ্লিমেন্ট, টু টাইপস। তাহলে প্রথম যে টাইপস, এটা কি? এটা তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর পরেরটা যেটা, সেটা কি? সেটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। দুটো টাইপসের আছে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন ঠিক আছে, টাইপস না হয় বুঝলাম, আরেকটা কথা এখানে অ্যাড করে দিই, সেটা সব সব তোমার জন্য সহজ করি। কমপ্লিমেন্ট তোমার দুটা পার্টস অফ স্পিচ হয়। কোন কোন পার্টস অফ স্পিচ হয়? কমপ্লিমেন্ট তোমার হয়তো হবে নাউন স্ল্যাশ অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট হয়তো নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে। এই দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া কখনো কমপ্লিমেন্ট হবে না। আবার রিপিট করি, অবজেক্ট দুইটা হচ্ছিল, মনে আছে? অবজেক্ট নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট নাউন হবে আর অ্যাডজেক্টিভ হবে, এইটুকু মনে রাখবা। আসো এবার তাহলে পুরো ব্যাপারটা একটু চেক করি। এখানে তারা অনেক কিছু এখানে দিছে, কম তোমার কি করলো, লিঙ্কিং ভার্বটা অনেক কিছু দিছে। লিঙ্কিং ভার্বটা পড়বো একটু পরেই। তারপর এখানে অনেক কিছু এক্সাম্পল দিছে, আমি একটু এক্সাম্পল দিয়ে সহজে তোমাকে একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা এই স্লাইডের মধ্যে চলে যাব। প্রথমত আমি যদি বলি, শি লুকস, শি লুকস বিউটিফুল, তাই তো? শি লুকস বিউটিফুল, এখানে সেটা কি হবে? সাবজেক্ট। লুকসটা কি হবে? ভার্ব। এইটা কি হবে? বিউটিফুল। এটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? কার সাথে সম্পর্ক বলো তো? লুকসের সাথে নাকি শি এর সাথে? অবশ্যই শি এর সাথে। যেহেতু শি এর সাথে সম্পর্ক এবং শি সাবজেক্টকে কমপ্লিট করেছে, দ্যাটস ওয়াই এখানে বিউটিফুলটা কি বলা যাবে? দিস ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টকে কমপ্লিট করেছে। আর একটু আগেই বললাম, কমপ্লিমেন্ট দুইটা হয়, তোমরা অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। আমি যদি বলতাম বাক্যটা এরকম, যে শি ইজ আ ডাক্তার, তাহলে বলো এখানে শি আর এ ডাক্তার তো সেম পার্সন, তাই না? এটা সেম সেম পার্সন না? তাহলে এই ডাক্তারটা এখানে কি? এটা একটা নাউন। কার সাথে সম্পর্ক? সাবজেক্টের সাথে সম্পর্ক, তার মানে এটাও কি? এটাও তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার বলেছিলাম কমপ্লিমেন্ট দুইটা টাইপসের হয়, কি কি জানি হয়? একটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন। কমপ্লিমেন্ট নাউনও হইতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হইতে পারে। ওকে ফাইন, খুব ভালো করে বুঝলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা ভার্ব, এখানে লুকস কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, কেন? নরমালি কারণটা কি? এটা কি লিঙ্কিং ভার্বটা বলার কারণটা কি? নরমালি আমি যদি বলি শি ওয়াক্স, শি ওয়াক্স স্লো হবে নাকি স্লোলি হবে? অবশ্যই স্লোলি হবে। শি ওয়াক্স স্লোলি, তাই তো? তাহলে এখানে দেখো শিটা কি হবে? এটা তো একটা সাবজেক্ট, ওয়াক্সটা কি একটা ভার্ব, তাহলে স্লোলিটা কি? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। নরমালি একটা ভার্বকে মডিফাই কে করে? নরমালি একটা ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে। কিন্তু পৃথিবীতে এরকম স্পেশাল টাইপের কিছু ভার্ব আছে, লুকসের মতো, যে ভার্বের পরে কোনো অ্যাডভার্ব বসে না, কি বসে? একটা অ্যাডজেক্টিভ বসে। সেই ভার্বগুলোকে তোমাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। খুব সহজ করে যদি বলি, লিঙ্কিং ভার্ব আরো অনেক ইন ডেপথ অনেক কিছু বলা যেত, কিন্তু আমি এখানের কনটেক্সটে সহজ করে বলি, নরমালি একটা ভার্বকে মডিফাই কে করে? একটা অ্যাডভার্ব মডিফাই করে। কিন্তু পৃথিবীতে স্পেশাল টাইপের কিছু ভার্ব আছে, যেই ভার্বের পরে
অ্যাডজেক্টিভ বসে। যেই ভার্বগুলোর পর একটা অ্যাডজেক্টিভ বসে সেগুলো ভার্বগুলোকে কি বলা হবে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের ডিসকাশন আমরা আর ভার্বের ক্লাসিফিকেশন মধ্যে আরো ডিটেইলস পড়বো। এখন জাস্ট এটুকু এখানে মনে রাখো। তাহলে আশা করি বুঝতেই পারছো সাবজেক্ট কমপ্লিমেন্ট দুইটা হয়, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন ওরা যে এক্সাম্পল গুলো দিচ্ছে আমাদের স্লাইডে, চলো একটু দেখে নেই খুব চট করে কুইকলি। এই যে দেখো দ্য বক্স, খুব অ্যানোটেট করলাম আমি, দেখো দ্য বক্স, দ্য বক্স এটা হচ্ছে ইজ আ প্রেজেন্ট, দ্য বক্স ইজ এ প্রেজেন্ট, এই মানে এটা উপহার, বক্সটা হয় একটা উপহার। তাহলে দেখো দ্য বক্স ইকুয়াল টু এ প্রেজেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য বক্স স্মেলস ফানি, বক্সটা নাকি ফানি মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। দ্য বক্স স্মেলস ইন্টারেস্টিং, আচ্ছা ইন্টারেস্টিং বা ফানি বা অ্যারোমেটিক এরকম কিছু, অ্যারোমেটিক যদি আরো বেশি ভালো হইতো, দ্য বক্স স্মেলস অ্যারোমেট, অ্যারোমা, অ্যারোমা সুগন্ধ তো না এরকম, যাও। তাহলে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে ডান। এখানে দেখো কানাডা ইজ এ কান্ট্রি, এখানে কানাডার সাথে দেখো এ কান্ট্রি সম্পর্ক আছে, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট। A cat is an animal, a cat এর সাথে এখানে অ্যানিমেলের সম্পর্ক আছে। ক্যাটস আর অ্যানিমেলস, ক্যাটস এর সাথে অ্যানিমেলস এর সম্পর্ক আছে। তাহলে ভার্ব গুলা কি কি সবগুলা দেখো, সবগুলা এখানে লিঙ্কিং ভার্ব, ডিটেইলস দেওয়া আছে পড়ে নিবা। They are students, are linking verb, students, iron feels hard, and hard কিন্তু একটা অ্যাডজেক্টিভ মনে আছে, হার্ড, হার্ডার, হার্ড ডিগ্রি চেঞ্জ করলাম, দ্যাটস অ্যাডজেক্টিভ। হানি টেস্ট সুইট, সুইটলি কিন্তু বলি না, সুইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে টেস্ট কি ভার্ব? লিঙ্কিং ভার্ব, মনে আছে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, দ্যাটস ইট। তাহলে আয়রন ফিলস হার্ড, এখানে ফিলসটা কি হবে? এটা লিঙ্কিং ভার্ব, তাহলে হার্ডটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কিন্তু এটা। দ্য নোভেল ইজ ইন্টারেস্টিং, দেখুন নোভেলের সাথে এখানে ইন্টারেস্টিং এর সম্পর্ক, সাবজেক্ট কমপ্লিমেন্ট। বললা ডিটেইলস কি কি হবে, অ্যানালাইসিস সব দিয়ে দিছে এখানে, সবকিছু বলে দিছে। এবার আসো কিছু সাবজেক্ট কমপ্লিমেন্টারি কনটেক্সট গুলো দেখি। মনু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মনুর সাথে একটা সম্পর্ক। দেখো মাই বেস্ট ফ্রেন্ড হুইচ ইজ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ তো, নাউন ফ্রেজ কেন? নাউন মানে একটা শব্দ, ফ্রেন্ড মানে একটা শব্দ, কিন্তু একাধিক শব্দ না, মাই আবার বেস্ট, এই কারণে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে তোমার শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, আই মিন গ্রুপ অফ ওয়ার্ডস। শুধু নাউন বলে একটা শব্দ, হ্যাঁ মনু ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড, মনু ইজ এ বয়। একটা নাউন থাকলে সেটাকে শুধু নাউন বলতে পারতাম, কিন্তু যদি একাধিক শব্দ আসছে নাউনের সাথে, এটাকে নাউন ফ্রেজ বলে। এনিওয়ে, তারপরে দেখো শি হ্যাজ বিন মাই সাপোর্ট সিস্টেম ফর এ লং টাইম, দেখো শি ইকুয়ালস টু কিন্তু মাই সাপোর্ট সিস্টেম, সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শুভমান গিল, তাই তো? এখানে শুভমান গিল ইজ মাই আইডল, শুভমান গিলের সাথে এখানে আইডল একই, সমান সমান। তারপরে দেখো অ্যামান্ডা নোন্স ইজ দ্য বেস্ট ফিমেল ফাইটার অন দিস প্ল্যানেট, অ্যামান্ডা নোন্স এর সাথে কি বলেছে? তার সাথে দ্য বেস্ট ফিমেল ফাইটার, ওকে। অনুপ জৈন, আচ্ছা অনুপ জৈন ইজ ওয়াসম, ওকে। অনুপ জৈনের সাথে দেখো ওয়াসমের সম্পর্ক, তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই এম এক্সট্রিমলি ট্যালেন্টেড, এখানে আই এর সাথে দেখো এক্সট্রিমলি ট্যালেন্টেড এটুকু সম্পর্ক আছে। তার মানে এটা সব সব এগুলো কিন্তু সব লিঙ্কিং ভার্ব, দেখো সবগুলো গেলে লিঙ্কিং ভার্ব গুলো, কারণ সাবজেক্ট কমপ্লিমেন্ট সবগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আসছে এখানে। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা দেখে নিলাম, সাবজেক্টের সম্পর্ক। তারপরে চলে যাও, কই যাবো আমরা? অবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝতেই তো পারছো অবজেক্টকে কমপ্লিট করা, আই মিন অবজেক্টের সাথে সম্পর্ক, এখানে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়েছে। চলো একটু দেখি আমরা কি লিখছে এখানে। লিখছে এটা কি? শি আছে, শি জাস্ট কল, সাবজেক্ট আছে, ভার্ব আছে। শি জাস্ট কল হুম, কাকে বললো? দেখো ভার্বকে প্রশ্ন করলে হুম দিয়ে প্রশ্ন, হুম দিয়ে প্রশ্ন করলে কিন্তু মি আসে, এম আই রাইট? আসলো, ঠিক আছে মি আসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, অবজেক্ট আসলো। এবার শি কল মি, শেষ, ধরে বাক্যটুকু আমি শেষ করে ফেললাম, দ্য সিঙ্গার এখানে নাই, বাক্যটা কি কমপ্লিট হবে আদৌ? শি কল মি, সে আমাকে ডাকলো বা বললো, অসম্পূর্ণ না? তাহলে কি করলা? এই মি, এই অবজেক্টটাকে তুমি কমপ্লিট করলা, কি দিয়ে কমপ্লিট করলা? এ সিঙ্গার দিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি অবজেক্টকে তুমি কমপ্লিট করলা, দ্যাটস ওয়াই ইটস কল কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্টকে কমপ্লিট করেছো, দ্যাটস ওয়াই ইটস কল অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে শি জাস্ট কল মি আ সিঙ্গার, তার মানে অবজেক্টকে কমপ্লিট করার জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে এটা কোন অবজেক্ট? তাহলে আমি বলেছিলাম একটা অবজেক্ট থাকলে সেটা কি অবজেক্ট হবে? একটা অবজেক্ট একটা বাক্যের মধ্যে, সেটা ডিরেক্ট, ইনডাইরেক্ট না কিন্তু এটা। ডিরেক্ট অবজেক্টকে তুমি কি করতেছো? কমপ্লিট করতেছো, দ্যাটস ওয়াই সেটা কি হচ্ছে? অবজেক্ট কমপ্লিমেন্ট। সেম গোজ হিয়ার, শি মেড মি স্যাড, দেখো বাক্যটা পড়ে দেখো, শি আছে এখানে, তারপর হচ্ছে মেড হচ্ছে একটা ভার্ব, শি মেড হুম, কাকে বানাইলো? ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলে এটা আসে, শি মেড মি বানাইলো, শি মেড মি, এইটুকু শেষ, কমপ্লিট হইলো? হলো না তো। শি মেড মি স্যাড, তাহলে কি করলা? অবজেক্টকে তুমি কমপ্লিট করলা কি দিয়ে? এই শব্দটা দিয়ে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে চেক আউট করে দেখো, এখানে কিন্তু স্যাড কিন্তু একটা কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গারটা কি, নাউন। অবজেক্টকে ঘিরে এগুলো আনতেছো, তার মানে এগুলো কি কি বলা যাবে? এগুলোকে স্যাড কেই বলো আর সিঙ্গার কেই বলো, কি হবে?
অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ অবজেক্টকে কমপ্লিট করে। আর মনে আছে আমরা কি বলেছিলাম যে কমপ্লিমেন্ট কোন কোন পার্টস স্পিচ হয়? দুইটা। কি কি? কমপ্লিমেন্ট একটা হচ্ছে নাউন, আর একটা কি? আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাউন তো এখানে আছেই, এ সিঙ্গার, আর এখানে স্যাট অ্যাডজেক্টিভ। দেখে নিলাম সবকিছু এখানে। এইবার কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট সবকিছু এখানে আলোচনা করছি, ডিটেলস কে আলোচনা করে ফেলেছি। সাবজেক্ট আছে দেখো, ভার্ব আছে, অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট, চেয়ারম্যান। অবজেক্ট কমপ্লিমেন্ট, হি গেভ মি এ পেন, এটা কি কমপ্লিমেন্ট? হ্যাঁ, এখানে কি কমপ্লিমেন্ট আছে? এখানে দেখো তো, এখানে মি এর সাথে কি এই পেনের কোনো সম্পর্ক আছে? না, ভার্বের সাথে সম্পর্ক আছে। এটা কিন্তু কমপ্লিমেন্ট না, একটু প্যাচ লাগেও না কিন্তু এটা। তাহলে শি গেভ মি, আমাকে, কি এটা? এটা অবজেক্ট। ইভেন এ পেন কি হবে? এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট কিন্তু আইডি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা তোমার ডিরেক্ট অবজেক্ট। এখানে কিন্তু কমপ্লিমেন্ট নাই। তাহলে হি গেভ মি, কেন কেন বললাম? কারণ মি এর সাথে কিন্তু এ পেনের সম্পর্ক নাই, এটা দেওয়ার সাথে সম্পর্ক, কিন্তু ভার্বের সাথে সম্পর্ক। তো তার মানে সাম আপ যদি করি, কি কি দাঁড়াচ্ছে আসলে? আচ্ছা একটু দেখে নি আগে। এখানে তোমার সাবজেক্ট আছে, এখানে আমি দেখতে পাচ্ছি তোমার সাবজেক্ট আছে এখানে, এখানে ভার্ব গুলা দিয়েছে। তোমার কি ভার্ব দিয়েছে? আচ্ছা, ফ্যাক্টেটিভ ভার্ব, ডিটেলস পরে না হয় পড়লাম। এখন জাস্ট খালি ভার্ব গুলো দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিছে, কিন্তু অবজেক্ট গুলো কিন্তু ক্লিয়ার হয় না, স্পষ্ট হয় না। যেমন দ্য স্কুল অ্যাপয়েন্টেড মিসেস সালমা, ঠিক আছে মিসেস সালমা তো অসম্পূর্ণ না? তাহলে মিসেস সালমা কি করলো? প্রিন্সিপাল বানাইলো, অধ্যক্ষ বানাইলো। তোমরা কি করলা? এই মিসেস সালমাকে তুমি কমপ্লিট করলা প্রিন্সিপাল দিয়ে। তার মানে দেখো প্রিন্সিপালটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট। দে ইলেক্টেড মিস্টার মতিন, অসম্পূর্ণ বাক্য। দে আর প্রেসিডেন্ট, সম্পূর্ণ হইল। জাকির কলস হিজ ডগ, ডগ পর্যন্ত অসম্পূর্ণ হইলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে টাইগার, নাউন হয়ে গেছে এটা। হি কল্ড দ্য আইডিয়া, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সিলি। তাহলে অবজেক্ট কি করা? কমপ্লিট করলা, দ্যাটস ওয়াই সিলিটাকে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তিনটা আসলো এখানে, তাহলে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এবং অবজেক্টগুলোকে তুমি কমপ্লিট করলা কি দিয়ে? কমপ্লিমেন্ট দিয়ে, দ্যাটস এগুলোকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি ভালো করে বুঝতে পারছো। এখন এইটা, এটা আমরা ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে, ভার্বের ক্লাসের মধ্যে আরো ডিটেইলস পড়বো। ফ্যাক্টেটিভ ভার্ব, হোয়াট ইজ ফ্যাক্টেটিভ ভার্ব, এটা পড়বো তখন। এখন জাস্ট একটু সহজ করে বলে দেই এক কথায়। নরমালি একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলে বাক্যটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যেমন আই ডু দা ওয়ার্ক, আই একটা সাবজেক্ট, ডু একটা ভার্ব, আর দা ওয়ার্ক একটা অবজেক্ট। সাবজেক্ট বা অবজেক্ট থাকলে বাক্য কমপ্লিট হওয়ার কথা। কিন্তু পৃথিবীতে এরকম বাক্য যদি তুমি দেখো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরও বাক্য কমপ্লিট হয় না। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকার পরও যে ভার্বের বাক্যটা, যে বাক্যটা কমপ্লিট হয় না, তাহলে কি করা লাগে? সেখানে একটা কমপ্লিমেন্ট আনা লাগে। তো সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। আবার বলি, তাহলে এখানে কিন্তু এইগুলো কিন্তু সব ফ্যাক্টেটিভ ভার্ব, মানে এই ভার্বগুলো অবজেক্ট থাকার পরও বাক্যটাকে কমপ্লিট করে না। কমপ্লিট করার জন্য নতুন একটা কমপ্লিমেন্টের সহায়তা নেওয়া লাগে বা আনা লাগে। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। সহজ করে বললাম। আর ফ্যাক্টেটিভ ভার্ব যে অবজেক্টগুলো নিবে, এগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। কাজে লাগবে, বহুত কাজে লাগবে কিন্তু এগুলো ভর্তি পরীক্ষায়। কি বলে এগুলোকে? ফ্যাক্টেটিভ ভার্ব। এটাকে ফ্যাক্টেটিভ, টিআইভি, ফ্যাক্টেটিভ অবজেক্ট কিন্তু এগুলো। আরো পড়বো, ডিটেলস পড়বো, রাইট ফর্ম অফ ভার্বস এর যখন ক্লাসিফিকেশন পড়বো সেখানে এটা পড়াবো। এই হচ্ছে মোটামুটি অবস্থা। চট করে দেখে নিই। দ্য কোম্পানি জাস্ট মেড আছে রোনালদো আওয়ার টিম লিডার, রোনালদোর সাথে সম্পর্ক। তারপরে দেখি আমরা নবডি কনসিডারস হিম, অবজেক্ট আছে অ্যাজ সিঙ্গার। দেখো উই উইল নেম হার আমায়রা, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অবজেক্টকে কমপ্লিট করলাম আমায়রা দিয়ে। এ ফাউন্ড হিজ রুম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ভেরি মেসি, মেসি মানে নোংরা। ওকে, তারপর দে ফাউন্ড আস ডেড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট, দে ফাউন্ড আস। ঠিক আছে, তাহলে কি করলা? এই আজ থেকে তুমি কি করলা? পুরো কমপ্লিট করলা। কোন অবস্থায় পেলা? অবস্থাটা সেটা হচ্ছে মৃত। এই হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মেইন পার্থক্যটা কোথায়? সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝতেই তো পারছো। সাবজেক্ট কমপ্লিমেন্টটা কই বসে? আফটার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসে। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কই বসে? ডিরেক্ট অবজেক্টের পরে বসে। তার পরে ডিরেক্ট অবজেক্টের পরে। ইট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টকে কমপ্লিট করে এটা। এই যে কোনটা? শি ইজ ফানি, মজা করে। তাহলে কি করলা? লিঙ্কিং ভার্বের পরে বসাইলা, বা শি বিকেম সিক, শি বিকেম ইল, লিঙ্কিং ভার্বের পরে এটা বসাই দিলা। ঠিক আছে, এবার আমি যদি বলি কি বলবো? শি মেড হিম দ্য লিডার। খেয়াল করে দেখো তো, কার সাথে কার সম্পর্ক বলো, তাড়াতাড়ি বলবো। শি আছে, মেড আছে, হিম আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে ডিরেক্ট অবজেক্ট কিন্তু এটা নিছে। তাহলে এখানে ডিরেক্ট অবজেক্টের পরে বসে এখানে এটা কি হলো? অবজেক্ট কমপ্লিমেন্ট।
ম্যাচ করবা, পড়বা, আশা করি বুঝতে পারবা এটা। ইদার গিভস এ নেম বা সাবজেক্ট, সাবজেক্টকে ডিসক্রাইব করবে, আর কাকে করবে, এটা ডিরেক্ট অবজেক্টকে ডিসক্রাইব করবে। এটা কি কি বললাম, এটা নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এটাও সেম, এটা নাউন অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে, এটা কোনো পার্থক্য নেই, সিম্পল। পজিশনটা পেপার, সাবজেক্টের সাথে সম্পর্ক, অবজেক্টের সাথে সম্পর্ক। তাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মধ্যে কি কি করলাম দেখো তো, চক আউট করো খুব স্মুথ এন্ড স্মার্টলি, দেখো তো বুঝতে পারছো কিনা কি কি করলাম আজকে, বলো আমাদের ক্লাসটাতে, পুরো ক্লাসগুলোতে কি কি করলাম। পুরো সেন্টেন্সকে আমি কি করলাম, সাবজেক্ট আলোচনা করলাম, হু হোয়াট হোম দিয়ে আলোচনা করলাম, অবজেক্ট আলোচনা করলাম, তারপর সেখান থেকে কমপ্লিমেন্টে গেলাম, অনেক কিছু দেখো তো, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট দুইটা ছিল, একটা হচ্ছে ডিআই আইডি, মনে আছে, এটা মনে রাখবা। আবার কমপ্লিমেন্ট এখন আলোচনা করলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এই তো। এখন অনেকের হয়তো প্যাচ লাগতে পারে যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি আসলে, খুব সহজ করে তোমরা যদি বলি, এটি শেষ করতেছি আমরা, আর 2-3 মিনিট লাগবে। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট? এটা হচ্ছে তোমার অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। খুব ভালো করে বুঝো, কিন্তু এইটা বুঝতে পারলেই কিন্তু অনেক কিছু, আমি বললাম তো ইংরেজি অনেক কিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করে শেষ হয়ে যাবে, এটার উপর শেষ হয়ে যাবে, এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছুই কিন্তু। প্রথমটা আমি যদি বলি 1 নাম্বার, পার্টস অফ স্পিচের কথা বলি, পার্টস অফ স্পিচ, অবজেক্ট কি কি জানি হয়, 2টা পার্টস অফ স্পিচ হয়, মনে আছে, 2টা পার্টস অফ স্পিচ হয়, অবজেক্ট 2টা পার্টস অফ স্পিচ বলছিলাম কি কি, 2টা পার্টস অফ স্পিচ, একটা কি ছিল, অবজেক্ট তোমার নাউন হয়, নাউন আর হচ্ছে প্রোনাউন, আর কমপ্লিমেন্ট কি কি হয়, কমপ্লিমেন্ট হয় নাউন আর কি, নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো। তারপর যদি টাইপস এর কথা বলি, টাইপস, টাইপস এর কথা বলি, টাইপস, টাইপস এর কথা যদি এখন বলি তোমাকে, কোন কোন টাইপস হয়, 2টা টাইপসের কথা বলছিলাম, 2টা টাইপস মনে আছে, টাইপস এর কথা, অবজেক্ট, এটা কি ছিল ডিরেক্ট, আগে পরে যে লেখো, এটা ছিল ইনডিরেক্ট, আর কমপ্লিমেন্টের মধ্যে তোমার 2টা বললাম, কি কি জানি ছিল মনে আছে, কমপ্লিমেন্টে 2টা বলছিলাম, কি কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। মেইনলি বের করবো কেমনে, বের করবো আসলে কি, অবজেক্ট কি করা লাগে, ভার্বকে প্রশ্ন করতে হয়, মনে আছে, কি করা লাগবে, কাকে জানি প্রশ্ন করবো আমরা, ভার্বকে প্রশ্ন করব, মনে করে দেখো, ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব, সেটা কি কি দিয়ে, সেটা হচ্ছে তোমার হোয়াট আর হচ্ছে হোম দিয়ে, মনে আছে, হোয়াট হোম দিয়ে করব। আর এটা কি করব, এটা কার সাথে সম্পর্ক, ভার্বকে প্রশ্ন করলেই পেয়ে যাবে, আই মিন ভার্বের সাথে সম্পর্ক, কার, অবজেক্টে কিন্তু ভার্বের সাথে সম্পর্ক, আর কমপ্লিমেন্টে কার সাথে সম্পর্ক, কমপ্লিমেন্ট কার সাথে সম্পর্ক, কমপ্লিমেন্ট হচ্ছে তোমার সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্ক, শেষ। খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, এটা খুব ছোট্ট একটা চার্ট, বিলিভ মি, এটা কিন্তু মারাত্মক একটা এমসিকিউ, অনেকগুলা এমসিকিউ, অনেক কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা দিয়ে, এই ছোট্ট চার্ট দিয়ে শেষ হয়ে যাবে, বিলিভ মি। এটা খুব ভালো করে পড়বা, দেখবো অনেক এমসিকিউ তুমি কনফিডেন্টলি ধরতে পারবা। তাহলে দেখো, অবজেক্ট কার সাথে সম্পর্ক, ভার্বকে প্রশ্ন করতে হয়, আই মিন ভার্বের সাথে সম্পর্ক, আর কমপ্লিমেন্ট কার সাথে সম্পর্ক, সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্ক, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।